অগোছালো একে মনের শান্তি টনিক শব্দকথা অফিসিয়ালের দ্বিতীয় গল্পের আসরে সকলকে জানাই স্বাগত। আপনাদের অনেকটা অপেক্ষা করানোর পর অবশেষে চলে এসেছে পায়েল সেন সিরিজের তৃতীয় গল্প আড়াই প্যাঁচি খুন। ইতিমধ্যে পায়েল সেনের দুটি ছোট গল্প আপনারা শুনেছেন, নিজেদের মতো করে তাকে ভালোবাসাও দিয়েছেন। তাই আপনাদের কথা মাথায় রেখে আমরা পায়েলকে আবারও ফিরিয়ে আনলাম। আজকের গল্প আড়াই প্যাঁচি খুনে। লিখেছেন মৌসুমী দত্ত। লেখিকার জন্ম বর্ধমান জেলার চিত্তরঞ্জন রেল শহরে, আদি নিবাস নদিয়ার কৃষ্ণনগরে। শিক্ষা প্রথম পর্যায়ে চিত্তরঞ্জনের ডিভি গার্লস স্কুলে, এরপর শ্রী গোপাল ব্যানার্জি কলেজে বিজ্ঞান শাখায় বোটানি নিয়ে তিনি পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকে সাহিত্যের প্রতি ছিল তার গভীর আকর্ষণ। কলেজ ম্যাগাজিনে লেখা প্রকাশিত হলেও লেখালেখির সূচনা 2018 সালের প্রথম দিকে। লেখিকার রচনার মধ্যে উল্লেখযোগ্য পায়েল সেনের রহস্য রোমাঞ্চ গোয়েন্দা গল্প, পায়েল সেন সমগ্র, পায়েল সেনের গোয়েন্দাগিরি, রূপুলি মৃত্যু। এছাড়াও বিভিন্ন ম্যাগাজিনে এবং সোশ্যাল মিডিয়ার পেজে নিয়মিত লেখালেখি করেন মৌসুমী দত্ত। এই সমস্ত বইগুলি আপনারা পেতে পারেন অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই। আজকের গল্পটির দৈর্ঘ্য যথেষ্ট বড়, তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প মৌসুমী দত্তের কলমে পায়েল সেন সিরিজ থেকে আড়াই প্যাঁচি খুন। তাহলে শুরু করা যাক। একটা শিশির ভেজা ভোরবেলা, অদূরে কৃষ্ণচূড়া গাছটা লাল হয়ে রয়েছে ফুলে ফুলে। গতকাল ভোর রাতে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে। ব্যালকনিতে পায়েল কিছুটা অন্যমনস্ক হয়েই দাঁড়িয়েছিল। মালতীও কাজ ছেড়ে চলে গেল রে পায়েল। ও নাকি ফিনাইল চুরি করেছে। সবজিপাতি, তেল, সাবান এসব হলে না হয় কথা ছিল, তাই বলে ফিনাইল? এই নিয়ে 3 জন হলো। হন্তদন্ত হয়ে ব্যালকনিতে এসে বেজার মুখে খবরটা দিল অনামিকা। পায়েল ধীরে ধীরে ঘরে ঢুকে বলল, সত্যি তো ভীষণ সমস্যার ব্যাপার। পাশের ফ্ল্যাটের সোমা বৌদি এদিক ওদিক থেকে খুঁজে খুঁজে কাজের লোক জোগাড় করে দিচ্ছেন, আর ঠাম্মা ঝগড়া করে তাকে বিদেয় করছেন। হাউজিং কমপ্লেক্সের কোনো কাজের লোক এবার আর আমাদের বাড়িতে কাজ করবে না। বিরক্তিকর। আমি আর চুপ থাকতে পারলাম না রে, 2-4 কথা শুনিয়েই দিয়েছি ঠাম্মাকে। অনামিকা রাগে গজর গজর করতে থাকে। আজ মাসখানেক হলো ঠাম্মাকে ডাক্তার দেখাতে বর্ধমান থেকে কলকাতার ফ্ল্যাটে এনে রেখেছে পায়েল। আর্থ্রাইটিসে ভুগছেন ঠাম্মা, কিন্তু কলকাতায় এসেই ডাক্তারবাবুর নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো উনি রাম রাজত্ব চালাতে শুরু করেছেন। সেই কাক ভোর থেকে শুরু হয় উনার দাপাদাপি। দিনভর কাজের লোকের পিছনে খিটমিট করতে থাকেন। তবে এখানেই শেষ নয়। সকালে ব্রেকফাস্ট টেবিলে পায়েলকে জোর করে বড় 1 গ্লাস দুধ খাওয়াবেন। ফল কেটে টিফিন বক্সে ঠেসে ঠেসে ভরে ব্যাগে পুড়ে দেবেন। ইউনিভার্সিটি থেকে ফিরলে নিয়ম করে ব্যাগ চেক করা শুরু হবে। এমনকি টিফিনে 1 টুকরো ফলের কুচিও পড়ে থাকলে তুমুল হম্বিতম্বি শুরু হয়ে যায়। তুই খাসনি কেন রে? হ্যাঁ, এইভাবে খেলে চলবে? বল, গায়ে জোর হবে কি করে শুনি? অনামিকার একটু রাত করেই পড়াশোনা কিংবা কাজকর্ম করার অভ্যাস, কিন্তু তাতে বাদ সাধেন ঠাম্মা। বেশি রাত হলে দরজা ঠেলে ঘরে ঢুকে এসে লাইট অফ করে দেবেন। তারপর বলবেন, রাত জেগে জেগে চোখে মুখে কালি পড়ে গেল যে। হ্যাঁ কি গো, এভাবে চললে তোমার মডেলিং তো একেবারে শিখেই উঠে যাবে। আহারে ঠাম্মা। পায়েলের গলার কাছে একটা কষ্ট দলা পাকিয়ে ওঠে। অনামিকাকে সে বুঝিয়ে বলে সবটা। অনামিকা, ঠাম্মাকে কিছু বলিস না রে, বুঝতেই তো পারছিস ওনার বয়স হয়েছে,
এই কারণে শুধু উনি নন, অনেকেই একরকম অনিশ্চয়তায় ভোগেন। নিজেকে সংসারে উনি পরিত্যক্ত বলে মনে করেন এবং সেই জন্যই হয়তো এমন সব কাজকর্ম শুরু করেছেন। ভালো লাগে না রে সব সময় এমন করলে। আহা, রাগ করছিস কেন? তুই একটা জিনিস ভেবে দেখ, ঠাম্মা এমনিতেই কতটা কুসংস্কার মুক্ত উদার মানসিকতার মানুষ বলতো। মাতঙ্গিনী হাজরা ওনার আদর্শ। ছোটবেলায় লুকিয়ে লুকিয়ে মাতঙ্গিনী হাজরাকে দেখতে ছুটে গেছিলেন ঠাম্মা। দৌড়াতে গিয়ে কাঁটা ঝোপের শাড়ি আটকে পড়ে সে কি রক্তারক্তি কাণ্ড হয়েছিল মনে পড়ে? সে গল্প তো কতবার ঠাম্মাই আমাদের শুনিয়েছেন। আর আজ সেই ঠাম্মা এমন খিটখিটে বাতিগ্রস্ত, দিন রাত অহেতুক কাজের লোককে সন্দেহ করে চলেছেন। একটু বোঝ। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় ঠাম্মাকে একজন ভালো সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। এ ব্যাপারে একটু খোঁজ খবর নিতে হবে, বুঝলি? একটা ঘটনা বেশ কিছুদিন ধরে পায়েলকে বড্ড ভাবাচ্ছে। গত 3 বছরে ভারতে যত কুখ্যাত হত্যাকাণ্ড এবং অপরাধমূলক ঘটনা ঘটেছে সেসব ঘটনার খুঁটিনাটি বিবরণ একটা পিডিএফ ফাইলে বানিয়ে ল্যাপটপে সেভ করে রেখেছে পায়েল। সেগুলোর মধ্যে সিনাবরা হত্যা, কঙ্কালকাণ্ড, দুর্গাপুরের মা ও শিশুকন্যার খণ্ড খণ্ড দেহ সুটকেস বন্দি, দীঘার সি বিচে মা মেয়েকে জ্যান্ত পুড়িয়ে মারা, এই সব চাঞ্চল্যকর ঘটনার সাথে সাথে যেসব ছোট বড় যত কিছু ঘটনা ধামাচাপা পড়ে গেছে সেগুলো ফাইল বন্দি করে পায়েল রেখেছে। আরে এই তো পাওয়া গেল যেটাও খুঁজছিল। গত বছর ব্যাঙ্গালোরের 24-25 বছরের পূজা নামের একটি বাঙালি মেয়ের দেহ সুইমিং পুলের ধার থেকে পাওয়া যায়। অনুমান করা হয়েছিল শ্বাসরোধের ফলেই তার মৃত্যু হয়েছে। আততায় কোনো দড়ি বা তার জাতীয় কিছু গলায় পেঁচিয়ে মেয়েটিকে হত্যা করেছিল। যদিও এখনো পর্যন্ত ওই ঘটনাটির কোনো সুরাহা হয়নি। পূজা নামের মেয়েটির বাড়ি কলকাতায়, চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে থাকত। তবে একা নয়, ওর সঙ্গে থাকতেন ওর মা আরতি দেবী। মেয়ের এমন অস্বাভাবিক হত্যাকাণ্ডে উনি প্রায় পাগল হয়ে যান। প্রচণ্ড হতাশ হয়ে বেঙ্গালুরু পুলিশের সাহায্য প্রার্থী হন। এই ঘটনায় প্রথম মিডিয়ায় বিস্তর হইচই হয়, কিন্তু যথাসময়ে কোনো কিনারা না হওয়ায় সময়ের সাথে সাথে সবকিছুই ফিকে হয়ে আসে। পুলিশ অনেক চেষ্টা করেও খুনির আসল পরিচয় বের করতে পারেনি। নিরুপায় হয়ে আরতি দেবী এরপর কলকাতায় ফিরে আসেন। কলকাতার বাড়ির ঠিকানা জোগাড় করে পায়েল নিজেই একেবারে উপযাজক হয়ে ওনার সঙ্গে দেখা করতে গিয়েছিল। আরতি দেবী জানিয়েছেন, ব্যাঙ্গালোরে পূজার কোনো ঘনিষ্ঠ বন্ধু ছিল না, আর না ছিল কোনো শত্রু। কেউ যে কেন ওকে খুন করবে সে ব্যাপারে নির্দিষ্ট করে কিছুই জানাতে পারলেন না আরতি দেবী। তাই প্রাথমিকভাবে খুনের মোটিভ কি হতে পারে সেই বিষয়টা সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যেই রয়ে গেল পায়েলের কাছে। এর মধ্যেই পায়েলের ফোনটা বেজে ওঠে। মোবাইল স্ক্রিনে নাম ফুটে উঠল, বাবা। কিছুটা আশ্চর্য হলেও পায়েল ফোনটা রিসিভ করল। আজ দুপুরের লাঞ্চ আওয়ারে বাবার সাথে ঠাম্মার অসুখ আর ডাক্তারের ব্যাপারে ফোনে বেশ অনেকক্ষণ কথা হলো। তাহলে আবার এমন ফোন এলো কেন? পায়েল উদ্বিগ্ন হয়ে বলল, কি ব্যাপার বাবা, তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ রে মা, সবাই ভালো আছি। তোদের খবর ভালো তো? হ্যাঁ ভালো। পায়েল, তোর কি দীপককে মনে আছে? ওই যে আমাদের বাড়ির নিচের তলায় ভাড়া থাকতেন। হ্যাঁ খুব মনে আছে। ওই তো দীপক কাকা, পুবালি কাকিমা, ওনাদের একমাত্র মেয়ে উজ্জয়িনী। ডাকনামটা যেন কি ছিল? হ্যাঁ হ্যাঁ, রিকু। রিকু কি সুন্দর পুতুল পুতুল দেখতে ছিল, খুব মিষ্টি তো লাগতো আমার। বাবা মুহূর্তকাল চুপ করে থেকে বললেন, রিকো খুন হয়ে গেছে। চমকে ওঠে পায়েল। কি
রিকু খুন হয়ে গেছে? পায়েল সেন একজন স্বনামধন্য প্রাইভেট ইনভেস্টিগেটর। 27 বছরের এই তরুণীটি তার ক্ষুরোধার বুদ্ধির জোরে বাঘা ভাগা পুলিশ অফিসারের মাথা নত করে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক নামকরা কলেজের অধ্যাপনার সাথে তার শখের গোয়েন্দাগিরিও চলছে। পায়েলের অ্যাসিস্ট্যান্ট অনামিকা সেন ওর খুড়তুতো বোন। বিজ্ঞাপন জগতের একজন নামকরা মডেল। আদি নিবাস বর্ধমানে, কর্মসূত্রে কলকাতার বাসিন্দা। মানুদা ওদের বর্ধমানের বাড়ির 30 বছরের পুরনো কাজের লোক। পায়েল অনামিকা যখন ক্লাস 4-এ পড়ে, ওদের বর্ধমানের বাড়ির নিচের তলায় ভাড়া আসেন এক দম্পতি। ওদের বাড়িতে ওনারা ঠিক ভাড়াটে নয়, বাড়ির সদস্যের মতোই ছিলেন। বাড়িতে ভালো মন্দ কিছু রান্না হলেই নিচের তলায় চালান হতো। দীপক কাকা পুবালি কাকিমার ঘরে পায়েল অনামিকার ছিল অবাধ যাতায়াত। একদিন হঠাৎ পুবালি কাকিমা একটা ছোট্ট নরম তুলতুলে বারবি ডল নিয়ে নার্সিং হোম থেকে ফিরলেন। সেটাকে নিয়ে কি প্রবল উত্তেজনা দুই বোনের। সারাদিন ওই একরত্তি পুচকেটার সাথে লেপ্টে থাকতো দুজনে। ইতিহাসের বইতে গুপ্ত বংশের রাজা বিক্রমাদিত্যের রাজধানী উজ্জয়িনী নামটা পায়েলের খুব পছন্দ বরাবর। অনেক জল্পনা কল্পনার পর পায়েল বারবি ডলের নাম রাখল উজ্জয়িনী। রিকু ডাক নামটা অনামিকা রেখেছিল। সেই উজ্জয়িনী ওরফে রিকু কিনা খুন হয়েছে। অস্বাভাবিক রকমের এক তরুণীর খুনের ঘটনার খবরটা লালবাজারের স্পেশাল আইজি প্রতুল গুপ্তের কাছ থেকে পায়েল একটু আগেই পেয়েছে। এখানেও শ্বাসরোধ করে হত্যা, ওটাই সারাক্ষণ পায়েলের মাথার মধ্যে ঘুরছিল। তবে সে মেয়ে যে রিকু, সেটা পায়েলের ধারণার অনেকটাই বাইরে। সে জানতই না। পায়েলের চোখ ফেটে জল আসছে। রিকুর জন্মের কয়েক বছর পর দীপক কাকা বদলি হয়ে কলকাতায় চলে গেলেন। তবে দুই পরিবারের মধ্যে যোগাযোগটা ছিল। বাবা বললেন, টেলিভিশনে খবরটা দেখাচ্ছে, তুই বোধহয় ওভারলুক করে গেছিস। খবরটা দেখেই আমি দীপকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। এই বিপদের দিনে ওদের পাশে দাঁড়ানোটা ভীষণ দরকার রে। কিছুদিন আগেও কথা হয়েছিল দীপকের সাথে, তখনও এমনিতেই একটু অসুস্থ ছিল। এখন মেয়ের এই আকস্মিক অকাল মৃত্যুর খবরে ওর অবস্থা আরো আশঙ্কাজনক হয়ে পড়েছে। যত তাড়াতাড়ি সম্ভব তুইও ওদের সঙ্গে যোগাযোগ করে নিস। হ্যাঁ বাবা, আমি খবর নিচ্ছি, তুমি চিন্তা করো না। পায়েল এখন দস্তুর মতো পেশাদার গোয়েন্দা। পায়েল সেন গোয়েন্দা সংস্থার থার্ড আইকে লালবাজারের তাবর তাবর পুলিশ অফিসাররা সমীহ করে। বেশ কয়েকটা জব্বর কেসের সমাধান করে কলকাতা শহরে হইচই ফেলে দিয়েছে পায়েল। বিশেষ করে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার নিশা সিং এর মার্ডার কেসটা সলভ করার পর থেকে তো তার নাম আরো ফেটে পড়েছে। নিশা সিং এর রাফেল শাড়ি থেকে নীলা উদ্ধারের পর তাজ্জব হয়ে গিয়েছিলেন লালবাজারের কর্মকর্তাদের ওপর মহল। দীপক কাকার বাড়ি খুব একটা দূরে নয়, কাছাকাছির মধ্যেই পড়ে। খবরটা পেয়ে পায়েল অনামিকা সেদিনই দীপক কাকার বাড়িতে ছোটে। রাত তখন প্রায় 11টা। পরদিন সকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। বলা তো যায় না, এই সময়ের মধ্যেই কিছু প্রমাণ লোপাট হলেও হতে পারে। একটা পুলিশ ভ্যান দীপক কাকার বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছু নিউজ চ্যানেলের রিপোর্টাররাও এসে ভিড় জমিয়েছে। আর এসেছেন লোকাল থানার ওসি চট্টরাজ স্যার। মিস্টার চট্টরাজের সঙ্গে ইতিপূর্বে কয়েকটা কেসের ব্যাপারে পায়েলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। গাড়ি থেকে নামতেই চট্টরাজ স্যার বললেন,
আরে ম্যাডাম, আপনি এখানে? তা আপনার তুতো বোনটিও তো আছে দেখছি। ইনভেস্টিগেশনে এসেছেন বুঝি? ভিকটিম আমাদের পরিবারের খুব কাছের, নিকটাত্মীয় বলতে পারেন। খবরটা শুনে আমি ভীষণভাবে মর্মাহত। প্লিজ যদি একটু বডি দেখানোর ব্যবস্থা করা যায় খুব ভালো হয় আর কি। নিশ্চয়ই ম্যাডাম, আপনাকে না দেখিয়ে কি উপায় আছে? আপনি হলেন গিয়ে লালবাজারের প্রতুল গুপ্ত স্যারের স্নেহধন্যা। চলুন ভিতরে চলুন, বডি একটু বাদেই সুরথালে যাবে। বাড়ির গ্যারেজের ওপর পড়ে রয়েছে রিকুর দেহটা। আততায়ী নাইলনের দড়ি বা তার জাতীয় কিছু গলায় পেঁচিয়েই রিকুকে হত্যা করেছে। গলায় সরু কালশিটের মতো পেঁচানো দাগ দেখা যাচ্ছে, জিভটা কিছুটা বেরিয়ে এসেছে, চোখ দুটো বিস্ফারিত। উফ, কি ভয়ঙ্কর দৃশ্য, চোখে দেখা যায় না। রিকুকে লাস্ট দেখেছে পায়েল কয়েক বছর আগে। পায়েল অনামিকা প্রথম কলকাতায় এসে বসবাস শুরু করার পর পুবালি কাকিমা ওদের দুই বোনকেই মাঝে মধ্যে নিমন্ত্রণ করে খাওয়াতেন। সেই সময় রিকুর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করেছিল পায়েল, কিন্তু রিকুর দিক থেকে সেরকম কোনো উদ্যোগ দেখা যায়নি। রিকুর মাঝারি উচ্চতা, মাঝারি চেহারা এবং মিষ্টি মুখ, টানা টানা চোখ দুটো ছিল বড়ই মায়া মাখা। বছর 20 বেশি তার বয়স নয়। এমন সরল ফুলের মতো মেয়েটাকে কে যে এমন নৃশংসভাবে মেরে ফেলল পায়েল বুঝতে পারছে না। কে জানে কি এমন শত্রুতা ছিল ওর সাথে। এদিকে দীপক কাকার ট্রান্সফারের চাকরি, বর্তমানে বাঁকুড়ায় পোস্টেড। আজ 6 মাস হলো দীপক কাকুর বাইপাস সার্জারি হয়েছে। কাকুর হার্ট অপারেশনের পর তার খাওয়া দাওয়া এবং দৈনন্দিন জীবনযাপনের নানা নিষেধাজ্ঞা জারি করে দিলেন ডাক্তারবাবু। দীপক কাকুকে এই অবস্থায় আর বাঁকুড়ার কোয়ার্টারে একা রাখতে সাহস পাননি পুবালি কাকিমা। তাই কাকিমা নিজেও তারপর থেকে কাকার সাথে বাঁকুড়ায় বসবাস করতে থাকেন। রিকু সেকেন্ড ইয়ারে বিটেক পাঠরতা। দীপক কাকুর কলকাতার বাড়িতে থাকতো রিকু ওর ঠাকুমার সাথে, আর থাকতো একটা 24 ঘন্টার কাজের লোক। ঘটনার দিন সকালবেলায় রিকুর এক বন্ধুর বার্থডে পার্টিতে ইনভিটেশন ছিল। কথা ছিল রিকু রাত 8:30 বা 9টার মধ্যে বাড়ি ফিরে আসবে। মাঝারি আকৃতির ছিমছাম দোতলা বাড়ি, চারপাশ উঁচু পাঁচিল দিয়ে ঘেরা, সামনে লোহার গেট। সেই গেট পেরিয়ে 20 ফুট লম্বা সুরকি বেছানো পথ, আর সেই পথ শেষ হলে দেখা যাবে গ্রিল দিয়ে ঘেরা বারান্দা। শোভা দেবী অর্থাৎ রিকুর ঠাকুমা হাঁটুর সমস্যায় ভোগেন। হাঁটতে চলতে তার ভীষণ অসুবিধা, তাই উনি বাড়ির লোহার গেট খোলা রেখে রিকুর ফেরার অপেক্ষা করছিলেন। কিন্তু সময় পেরিয়ে যেতে থাকে। এদিকে রিকুর ফিরতে অনেক দেরি হচ্ছে দেখে শোভাদেবী বেশ চিন্তায় পড়ে গেলেন। রাত 10টা বেজে গেলে উনি রিকুকে ফোন করেন, কিন্তু রিকু ফোন রিসিভ করে না। তার থেকেও অবাক করার মতো বিষয় হলো যে রিকুর ফোনের রিংটোনের আওয়াজ আসছিল আশপাশ থেকেই। দিদি ভাইয়ের ফোনের আওয়াজ পেলাম মনে হচ্ছে। তবে কি দিদি ভুলবশত বাড়িতেই ফোন ফেলে চলে গেছে? শোভাদেবী কোনো রকমে এক হাতে ফোন আর অন্য হাতে লাঠি নিয়ে খোঁড়াতে খোঁড়াতে শব্দের উৎস অনুসন্ধান করতে ঘর থেকে বের হন। রিকুর ফোনে ডায়াল করতে করতে বারান্দা পেরিয়ে উনি কোনো রকমে সুরকি বেছানো পথ ধরে হাঁটতে হাঁটতে বাড়ির গেট পর্যন্ত পৌঁছান। আওয়াজটা তো এখানে হচ্ছে। হ্যাঁ, ওই তো গ্যারেজের কাছ থেকেই আসছে তো ফোনের আওয়াজ। এত রাতে রিকু গ্যারেজে কি করছে? অনুধাবন করতে করতে অবশেষে গ্যারেজের কাছে পৌঁছে গিয়ে উঁকি মেরে শোভাদেবী দেখেন রিকু গ্যারেজে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। নাতনিকে এই অবস্থায় দেখে ভয়ে আঁতকে ওঠেন শোভাদেবী।
চিৎকার করে ডাকতে থাকেন, দিদি ভাই। আর এক মুহূর্তও দেরি না করে অতি সত্বর তিনি বাঁকুড়ায় দীপক বাবুর কাছে ফোন করেন। সাথে সাথেই চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের জড়ো করেন। প্রতিবেশীরা তখন পুলিশে খবর দেয়। দীপক কাকাদের বাড়িটা দোতলা, একটু ভেতরের দিকে নির্জন স্থানে। লাগোয়া কোনো ঘর বাড়ি নেই। আততায়ীর এই কারণেই রিকুর বাড়িটাকেই রিকুর খুনের জায়গা হিসেবে বেছে নিতে সুবিধা হয়েছে। বাড়ির সামনে একটা লোহার গেট, যার একপাশে গ্যারেজ, লম্বা প্যাসেজ পেরিয়ে এসে দরজা। ঢুকেই ড্রয়িং রুম, কিচেন, টয়লেট আর ডাইনিং রুম। একেবারে শেষে দীপক কাকার মা শোভা দেবীর ঘর। দীপক কাকা কাকিমা এবং রিকুর শোয়ার ঘর দোতলায়। এদিকে বাড়ির পরিবেশ খুবই শোচনীয়। খবরটা শোনার সাথে সাথেই দীপক কাকু সংজ্ঞাহীন হয়ে পড়েন। কাকুর এক কলিগ পরিবারটির সাথে কলকাতায় আসেন এবং দীপক কাকাকে কলকাতার নার্সিংহোমে আইসিইউতে অ্যাডমিট করেন। পুবালি কাকিমা সদ্য বাড়ি ফিরেছেন। রিকুর দেহটা দেখার পর থেকে অসম্ভব কান্নাকাটি করছেন। ওনাকে সামলাচ্ছেন এক প্রতিবেশী। ঠাকুমা শোভা দেবী শয্যাশায়ী, মাঝে মাঝে বিড়বিড় করে উঠছেন। কখনো বা ঘুম থেকে হঠাৎ করে উঠে পড়ে দেওয়ালে মাথা ঠুকতে শুরু করছেন আর কেবলই নিজেকে দুষছেন। পায়েল ভেতরে ঢুকে চারিদিকটা দেখে বাড়ির এবং ঘটনার পরিস্থিতি সম্পর্কে কিছু আন্দাজ করে নিয়ে মনে মনে বলে, বাড়ির লোহার গেটটা খোলাই ছিল। সম্ভবত আততায়ী লোহার গেট দিয়ে ঢুকে গ্যারেজের দরজার পাশে লুকিয়ে দাঁড়িয়েছিল। রিকু ঢুকতেই হয়তো এক ঝটকায় ওকে টেনে গ্যারেজে ঢুকিয়ে নিয়ে গেছে, আর তারপর নাইলনের দড়ি বা লোহার তার জাতীয় কিছু গলায় পিচিয়ে শ্বাসরোধ করে কাজটা শেষ হয়ে যেতে ওখানেই ফেলে রেখে বেরিয়ে যায়। গ্যারেজের ভেতরের অংশটা আলো আঁধারি। মাটিতে ঘেঁষটে থাকা রিকুর জুতোর দাগ বোঝা যাচ্ছে, কিছুটা লম্বা লাইনের মতো। পুলিশ চক দিয়ে জায়গাটা মার্ক করে রেখেছে। সম্ভবত এখানেই রিকুর উপর অতর্কিতে আক্রমণ হয়েছিল। পায়েল পুলিশ অফিসার মিস্টার চট্টরাজকে জিজ্ঞেস করল, আচ্ছা, যেটা দিয়ে মার্ডার হয়েছে সেটা কি এখন অবধি পাওয়া গেছে? না তো, গ্যারেজের চারপাশ তন্ন তন্ন করে খুঁজেও মার্ডার ওয়েপেনটি পাওয়া গেল না। এরপর পায়েল পুলিশ অফিসার মিস্টার চট্টরাজকে ফিসফিস করে বলল, রিকুর মোবাইল ফোনটা দেখা যাবে? কেন নয়, চলুন ওই বস্তুটিকে দেখা যাক এবার। খুনির হাতের ছাপ লোপাট হওয়ার ভয়ে চট্টরাজ স্যার হাতে রুমাল জড়িয়ে নিয়ে রিকুর জিন্সের পকেট থেকে ওর মোবাইল ফোনটা বের করে নেয়। তখন দুজন কনস্টেবল বডি সরানোর তোড়জোড় করছে। চট্টরাজ স্যার একপাশে দাঁড়িয়ে বললেন, এটা এখন থানায় জমা থাক, তদন্তের কাজে লাগবে। তারপর পায়েলের দিকে ফিরে বললেন, আপনি থানায় আসুন একদিন, সব ইনফরমেশন পেয়ে যাবেন। এখন চলুন আমরা দোতলায় যাই। দোতলায় মেয়েটির ঘর অবজার্ভ করতে হবে ভালো করে। চট্টরাজ সিঁড়ি দিয়ে ওপরে উঠছেন। পেছনে পেছনে অনামিকাও যেতে শুরু করেছে। আর তখনই পায়েল অনামিকার হাতটা চেপে ধরে। গ্যারেজের কোনো কিছুর দিকে নির্দেশ করে সে বলে, ওই দেখ, গ্যারেজের ফ্লোরে ওটা কি একটা যেন পড়ে আছে মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিক বলেছিস। দেখে তো মনে হচ্ছে আতপোড়া সিগারেট একটা। কাছে গিয়ে দেখতে হবে। পায়েল আর অনামিকা ওপরে না উঠে গ্যারেজে এসে সন্দেহমূলক জিনিসটা কাছ থেকে দেখল। তারপর পায়েল বলল, ঠিক বলেছিস, একটা আধপোড়া ফিল্টার ওয়েলস। অনু, একটা কাজ করতে হবে আমাদের। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে গ্যারেজের ছবি তুলে নিতে হবে এক্ষুনি। কাজে লেগে পড়। দোতলায় উঠে প্রথম ঘরটাই রিকুর। ঘরটা মাঝারি মাপের। দেওয়াল ঘেঁষে সিঙ্গেল বেডের খাট, বেডের এক পাশে পড়ার টেবিল, চেয়ার আর অন্য পাশে ওয়ার্ড্রপ। টেবিলের ওপর বই খাতা ছড়ানো। বিছানার এক পাশে ল্যাপটপ রয়েছে, অন্য পাশে জামা কাপড় ঢাই করে রাখা। দেওয়ালে কিছু পেন্টিং টাঙানো। ইতিমধ্যে পায়েল ও অনামিকা ওপরে এসে হাজির হয়।
চট্টরাজ স্যার ওদের দিকে তাকিয়ে বলেন, আরে আপনারা কোথায় চলে গিয়েছিলেন? এই তো এখানেই আশপাশটা একটু ঘুরে দেখছিলাম আর কি। তাই নাকি? আচ্ছা। এরপর উনি টেবিলের ওপর ছড়ানো বই খাতাগুলো কিছুক্ষণ উল্টে পাল্টে দেখলেন। তারপর ওয়ার্ড্রপ খুলে নেড়ে চেড়ে দেখলেন পোশাকগুলো। পায়েলের দিকে ফিরে তারপর বললেন, মেয়েটি একটু অগোছালো ধরনের, কিন্তু ভালো পেন্টিং করতো দেখছি। পায়েলও চারিদিকটা দেখল আর অতি সংক্ষেপে সম্মতি জানালো। চলুন এবার অন্য ঘরগুলো দেখা যাক। বেলা 12টার সময় কলকাতা শহরের এক নামী প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে প্রবেশ করল পায়েল। ঢোকার সাথে সাথেই স্টুডেন্টদের মধ্যে চাপা গুঞ্জন শুরু হয়ে যায়। আরে পায়েল সেন, পায়েল সেন! ভিড়ের মধ্যেই কেউ কেউ বলে ওঠে, কিন্তু পায়েল সেন এখানে কেন? নিশ্চয়ই উজ্জয়িনীর মার্ডার কেসের ব্যাপারে ইনভেস্টিগেশন করতে এসেছেন। কলেজে এমনই একটা থমথমে ভাব। দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী উজ্জয়িনীর খুনের ঘটনায় সবাই কেমন যেন ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে। পায়েল সোজা ইউনিভার্সিটির ডিন সুরঞ্জন চক্রবর্তীর সাথে দেখা করে। নিজের ভিজিটিং কার্ড দেখিয়ে বলে, স্যার, আপনাদের ইউনিভার্সিটির ইনফরমেশন টেকনোলজির দ্বিতীয় বর্ষের একজন স্টুডেন্টের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, কদিন আগেই মার্ডার হয়েছে। তাই আপনাদের দ্বিতীয় বর্ষের কয়েকজন স্টুডেন্টের সাথে আমার একটু কথা বলার অনুমতি চাই। সুরঞ্জন চক্রবর্তী কার্ডটি দেখে তাকে বসতে অনুরোধ করলেন। তারপর বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তবে দেখবেন ঘটনাটি নিয়ে যেন বেশি হইচই না হয়। মানে ওই যা করবেন খুব সফটলি, নির্দোষ স্টুডেন্টরা যেন অযথা চাপে না পড়ে যায়। পায়েল মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, নিশ্চয়ই, আপনি এ ব্যাপারে চিন্তা করবেন না, আমরা আমাদের কাজ ঠিকভাবেই করব। কলেজ ক্যাম্পাসের ক্যান্টিনে বসে কয়েকজন ছেলে মেয়ে জমিয়ে টেবিল বাজিয়ে আন্তাক্ষরী খেলছিল। অন্য পাশে আরো কয়েকটি ছেলে মেয়ে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। তাদের মধ্যে পাওয়া গেল মিমিকে। রিকু যেদিন খুন হয় ওই দিন ছিল মিমিরই জন্মদিন। পায়েল পায়ে পায়ে ওদের দিকে এগিয়ে গিয়ে একটা চেয়ার টেনে বসে পড়ে। মিমির দিকে তাকিয়ে বলে, তোমার বার্থডেতে তো লাস্ট দেখা গেছে রিকুকে, তারপরেই তো মার্ডার হয়ে যায়, তাই না? মিমি নামের মেয়েটি কথাটা শুনে কিছুটা নার্ভাস হয়ে পড়ে। তারপর আমতা আমতা করে শুরু করে দেয়। মিমির অবস্থা দেখে পরিস্থিতি সামাল দিতে পায়েল স্মিত হেসে ধীর কণ্ঠে সকলের দিকে তাকিয়ে বলে, তোমাদের ভয়ের কিচ্ছু নেই, আমাকে তোমাদের বন্ধু ভাবতে পারো, মন খুলে আমার সবটা বলো। মিমি তখনও ভয়ে কিছুটা জড়সড় হয়ে রয়েছে। সে বলল, আমি কিছুই জানি না। তারপরেও অস্পষ্টভাবে কিছু একটা বলতে গেল, কিন্তু কথাটা আর বোঝা গেল না। তার মধ্যেই ওর পাশ থেকে আর একটি মেয়ে উত্তর দিল। মেয়েটি ভীষণ স্মার্ট। আমাদের বন্ধু উজ্জয়িনীর আকস্মিক হত্যার কারণে আমরা এমনিতেই শোকস্তব্ধ। তার উপর পুলিশ আমাদের সবাইকে, বিশেষ করে মিমিকে ডেকে এত জিজ্ঞাসাবাদ করেছে যে আমরা সবাই খুব আতঙ্কে আছি। পায়েল হেসে অত্যন্ত আন্তরিকতার সাথে মেয়েটিকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? আমার নাম তানিয়া। আচ্ছা, তারপর বলো, ওই দিন ঠিক কি ঘটনা ঘটেছিল? তানিয়া কিছুটা ভরসা পেয়ে বলতে শুরু করল,
ওই দিন আমরা 6-7 জন বন্ধু মিলে মিমির জন্মদিনের অনুষ্ঠানে গিয়েছিলাম উজ্জয়িনী, মানে রিকু আমাদের সাথেই ছিল। বেশ, তারপর? তখন সবে মাত্র কেক কাটা হয়েছে, সবাই গল্পগুজব গানে মশগুল ছিলাম, কিন্তু রিকু আমাদের আড্ডায় যোগ দেয়নি। ও ঘরের এক কোণে বসে নিজের ফোন ঘাঁটছিল। তারপর হঠাৎই তড়িঘড়িতে উঠে দাঁড়িয়ে বলল, আরে শোন না, তোরা এনজয় কর, বুঝলি? আমাকে না এক্ষুনি বাড়ি যেতে হবে। বলেই ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ছুট লাগালো। আচ্ছা, তারপর? তানিয়া আবার সেই দিনের বর্ণনা দিতে শুরু করলো। ওর পিছন পিছন বিতানও ছুট লাগালো। আমরা তো সবাই ভ্যাবাচাকা খেয়ে গেলাম। বিতান একটু পরেই ফিরে এলো, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর রিকু যখন আর এলো না, আমরা সবাই মিলে ওকে বারবার ফোন করলাম, কিন্তু 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 কি তানিয়া? ও আর ফোন রিসিভ করলো না ম্যাম। তখন আমরা ওকে ছাড়াই খাওয়া দাওয়া সেরে নিয়ে যে যার বাড়ি চলে গেলাম। সব কথা শুনতে শুনতেই পায়েলের কিছু একটা খটকা লাগলো। তানিয়াকে আবার জিজ্ঞেস করলো, এক মিনিট, কি নাম বললে? বিতান? এই বিতানটাকে রিকুর বয়ফ্রেন্ড? ছেলে মেয়েগুলো ওর দিকে তাকিয়ে কিছুক্ষণ মুখ চাওয়াচাওয়ি করল। তারপর একমাত্র সেই স্মার্ট মেয়েটি অর্থাৎ তানিয়া উত্তর দিল, ওর বয়ফ্রেন্ড ঠিক না, তবে বিতান ওকে খুব ভালোবাসতো। রিকু মারা যাওয়ার পর থেকে বিতান আর কলেজ আসছে না, আঘাত পেয়েছে খুব। পায়েল নড়ে চড়ে বসল, বলল, আচ্ছা, তোমরা আরেকটু ভালো করে মনে করে বলো তো, রিকুর পিছন পিছন বিতান গেল, আর একটু পরেই মানে বিতান ফিরে এসে তোমাদের ঠিক কি কথা বলল? রিকু এখন আর আসবে না এমন কথা কিছু কি বলেছিল? তানিয়া বলল, না, বিতান এমন কিছু বলেনি। ও তো বলল। তাহলে ও কি বলল? ও বলল যে আমি রিকুর পিছন পিছন বেরোলাম বটে, কিন্তু রিকুর বাড়িতে তো যাইনি। আমি ফোনে রিচার্জ করতে গিয়েছিলাম, রিচার্জ করেই ফিরে এলাম। সেই দোকানটা কোথায়? এই প্রথমবার মিমি মুখ খোলে, তারপর বলে, আমাদের বাড়ির একেবারে পাশেই। পায়েল বলল, বিতান কোথায় থাকে আর বিতানের কন্ট্যাক্ট নাম্বার? ছেলে মেয়েগুলো পায়েলকে বিতানের ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেয়। পায়েল ক্যান্টিন ছেড়ে উঠে আসার মুখে মিমি নামের মেয়েটি ছুটে এসে পায়েলের হাত দুটো জড়িয়ে ধরে বলে, ম্যাম, রিকুর খুনিকে খুঁজে বের করুন প্লিজ। পায়েল তার হাতের উপর হাত রেখে আশ্বস্ত করে বলল, ভরসা রাখো। শুধু একটা কথা বলো, তোমার ব্যক্তিগতভাবে কাউকে কি সন্দেহ হয়? না ম্যাডাম, আমাদের বন্ধুরা সবাই নির্দোষ। বেশ, ঠিক আছে, তোমার ফোন নাম্বার দাও, প্রয়োজনে আমি তোমার সঙ্গে যোগাযোগ করে নেব। আজ আসছি। নিশ্চয়ই ম্যাডাম। ন্যাশনাল সেমিনার অন হিস্ট্রি অ্যান্ড সাইকোলজি ইন ইন্ডিয়া, উদ্যোক্তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ। পায়েল বলল, অনামিকা, অনেক কষ্টে আজকের সেমিনারে 2টো কার্ড জোগাড় করলাম, তুই রেডি থাকবি কিন্তু? আমি ইউনিভার্সিটি থেকে এসেই বেরিয়ে পড়ব। অনামিকা কিছুটা ব্যঙ্গাত্মক সুরেই বলে ওঠে, আমি এমনিতেই বিজ্ঞান থেকে শতহস্ত দূরে, আবার এ তো মনোবিজ্ঞান। সব গুরুগম্ভীর আলোচনা আমার মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে মনে হচ্ছে। পায়েল জোর গলায় বলে, তবুও যাবি, ডক্টর আবির চৌধুরী আসছেন। ডক্টর আবির চৌধুরী? ইনি আবার কে? ইন্টারন্যাশনাল ফিগার। চেষ্টা করে দেখবো যদি ঠাম্মার অসুখের বিষয়ে একবার অন্তত আলোচনার সুযোগ পাই। অনামিকা এবার নড়ে চড়ে বসে। ঠাম্মার মানসিক চিকিৎসার প্রয়োজন রে। দিন দিন কি যে বাতিগ্রস্ত হয়ে পড়ছে বলার নয়। আজ বলছিল বাটি, গ্লাস, চামচ সব কমে গেছে। কি জানি কি চুরি করছে, যত সব চোরের দল। তারপর আবার দেখলাম একটা ছোট্ট নোটবুকে নোট করে রাখলো, 10টা চামচ, 10টা কাপ, 12টা বাটি। ঠাম্মা তো এমন ছিল না রে।
বুঝতে পারছি সবই। ঠিক আছে, চল না আজকে গিয়ে দেখি কোনোভাবে যদি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়। পায়েল আর অনামিকা এসে হাজির হয়েছে ইউনিভার্সিটি ইনস্টিটিউটের মনোবিজ্ঞানের সেমিনারে। মনোবিজ্ঞান পায়েলের ভীষণ প্রিয় সাবজেক্ট। এছাড়া ওর অন্য উদ্দেশ্যও রয়েছে। ঠাম্মার মানসিক চিকিৎসার জন্য একজন প্রফেশনালের সাহায্যের প্রয়োজন। সেমিনারের বক্তা মনোবিজ্ঞানী ডাক্তার আবির চৌধুরী। একের পর এক জটিল বিষয়ের উপর উনি লেকচার দিয়ে চলেছেন। আবির চৌধুরীর অসাধারণ ক্ষমতা। মনোবিজ্ঞানের জটিল বিষয়গুলি উনি খুব সুন্দর এবং সহজ সরলভাবে ব্যক্ত করেছেন। সেমিনারে আসার আগে পায়েল ওর শার্প প্রোফাইলটা ভালো করে ঘেঁটে এসেছে। উজ্জ্বল ঝকঝকে কেরিয়ার, ওর চেহারাটিও দেখার মতো। উচ্চতা প্রায় 6 ফুটের কাছাকাছি, মেয়েধীন ছিপছিপে চেহারা, গমের মতো রং, তার উপর নিজের পেশাগত জগতে আন্তর্জাতিক খ্যাতি। আবির চৌধুরীর আকর্ষণীয় বডি ল্যাঙ্গুয়েজ আর ঠোঁটের কোণের এক চিলতে হাসিতে রয়েছে এক সম্মোহনী শক্তি। সেমিনার হলের কিশোরী তরুণীরা রীতিমতো বিমুগ্ধ। পায়েলের পাশে বসা অনামিকা একেবারে স্ট্যাচু বনে গেছে, চোখের পলক পর্যন্ত পড়ছে না তার। সেমিনার শেষ হতেই ওর সাথে দেখা করতে পায়েল উঠে যায়, পেছন পেছন অনামিকাও। নমস্কার ডক্টর চৌধুরী, আমি প্রাইভেট ইনভেস্টিগেটর পায়েল সেন বলে পায়েল ওর ভিজিটিং কার্ডটা এগিয়ে দেয়। একটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপারে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট চাই। হঠাৎ এক চোখ ধাঁধানো সুন্দরী মহিলা ওর পাশে এসে দাঁড়ালেন। সম্ভবত ওর স্ত্রী। ডাক্তার আবির চৌধুরী বললেন, আপনাকে খুব ভালোভাবে চিনি ম্যাডাম। গত সপ্তাহে আপনার একটা ইন্টারভিউ দেখেছিলাম টেলিভিশনে। ও, এই যে রিমঝিম আমার স্ত্রী। রিমঝিম কিন্তু আপনার বিগ ফ্যান। উনি পাশে দাঁড়ানো সুন্দরী মহিলার দিকে আঙুল দেখালেন, কিন্তু রিমঝিমের নজর অনামিকার দিকে। রিমঝিম হাঁ করে অনামিকার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করে যাচ্ছে। অনামিকা একজন পেশাদার মডেল। ওর পরনে জমকালো ওয়েস্টার্ন খোলামেলা পোশাক। রিমঝিম তেরছা দৃষ্টিতে ওর পোশাকের দিকে তাকিয়ে। রিমঝিমের এই রকম আপাদমস্তক নিরীক্ষণে অনামিকা কিছুটা অপ্রস্তুত এবং সংকোচ বোধ করছে। পায়েল সেটা বুঝতে পেরে পরিস্থিতি সহজ করবার চেষ্টা করে। ওকে চেনেন নিশ্চয়ই, আমার খুড়তুতো বোন, বিজ্ঞাপন জগতের নামকরা মডেল অনামিকা সেন। রিমঝিম মিষ্টি হেসে মাথা নাড়ে। হ্যাঁ, চিনি বই কি। রাত অনেক হয়েছে, তাই সেদিনের মতো কথাবার্তা আর বিশেষ এগোলো না। ডাক্তার আবির চৌধুরী তার ভিজিটিং কার্ড দিয়ে ওর বাড়িতে যাওয়ার জন্য পায়েল এবং অনামিকাকে আমন্ত্রণ করলেন। স্টিয়ারিং হাতে পায়েল কিছু একটা চিন্তা করে চলেছে। রিকুর মার্ডার কেসটা ওকে ভীষণ ভাবাচ্ছে। নিজের মনেই জট খোলার চেষ্টা শুরু করে দিয়েছে সে। বিতার নামের ছেলেটির সাথে কথা বলতে হবে। ও যদি রিকুকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে কিছু অন্য খবর পেলেও পাওয়া যেতে পারে। আর তাছাড়া রিকুর ডেড বডির পাশে ফিল্টার সিগারেটের টুকরো পাওয়া যাচ্ছে। যতটা জানা গেছে তাতে দীপক কাকা বা রিকু কেউই সিগারেট খায় না। তাহলে সিগারেটের টুকরো কোথা থেকে এলো? তার মানে এটাও হতে পারে যে আততায়ী খুন করার পূর্বে গ্যারেজে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল আর তাড়াহুড়োতে বাকি অংশটা ওখানেই ফেলে রেখে চলে গেছে। পায়েলকে কিছুটা অন্যমনস্ক দেখে অনামিকা তাকে গায়ে একটা ধাক্কা দিয়ে বলে, কি রে, কি ভাবছিস এত? রিকুর কেস নিয়ে কি? পায়েল যেন হঠাৎই চমকে ওঠে, তারপর বলে, ভাবনা তো হবেই, ব্যাপারটা সলভ না করা অব্দি। এদিকে ঠাম্মার কেসটাও হেলাফেলা করার নয়। অনামিকা শোন না,
তুই প্লিজ ডক্টর চৌধুরীকে ফোন করে এই সপ্তাহের মধ্যেই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখিস। উনি ওনার বাড়িতে আমন্ত্রণ জানালেন, এই সুযোগটা আমাদের কোনো মতে কিন্তু হাতছাড়া করা ঠিক হবে না। সে ঠিক আছে, কিন্তু ওর চেম্বারে না গিয়ে বাড়ি গেলে ঠাম্মার ট্রিটমেন্টের কি বিশেষ কোনো সুযোগ সুবিধা পাওয়া যাবে? যথা সময় জানতে পারবি। তুই খালি ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা তাড়াতাড়ি করে নিয়ে নে। অনামিকা কিছুটা বিরক্তির সুরে বলল, তুই থাকতে আবার আমি কেন? কেন, তোর কি অসুবিধে? যা বলছি সেটা শোন। অতি সত্বর ডক্টর চৌধুরীর একখানা অ্যাপয়েন্টমেন্ট আমার জন্য নিয়ে রাখ। কখন উনি আবার সেমিনারের আমন্ত্রণ পেয়ে দেশের বাইরে চলে যাবেন, সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যাবে। এই সুযোগটা একেবারেই হাতছাড়া করা উচিত হবে না। অনামিকা আর কোনো কথা বলে না। পায়েলকে সে যথেষ্ট সমীহ করে। ওদিকে দুই বোন বাড়িতে ফিরতেই ঘরে একেবারে হুলুস্থুল কাণ্ড। ঠাম্মা আর মানুদা মাসির মধ্যে তখন খণ্ডযুদ্ধ চলছে। ঠাম্মার বক্তব্য, মানুদা মাসি নাকি দুধে জল মিশিয়েছে। মানুদাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। দীর্ঘ 30 বছর ধরে সে এই বাড়িতে কাজ করছে। কলকাতার ফ্ল্যাটে পায়েল অনামিকার অনুপস্থিতিতে ও একচ্ছত্র আধিপত্য চালায়। ফলে মানুদা মাসিও রীতিমতো ঠাম্মার সাথে তর্ক চালিয়ে গিয়েছে। শেষে ঠাম্মা কান্না ভেজা গলায় বলে ওঠেন, না 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 না, আমি আর এখানে থাকবো না, আমি থাকবোই না। তুই আমাকে এক্ষুনি বর্ধমানে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর পায়েল। পায়েল সস্নেহে ঠাম্মাকে বুকে জড়িয়ে ধরে বলল, এত রাগ করে না ঠাম্মা, এখনো দক্ষিণেশ্বর, বেলুড় মঠ ঘোরা তো বাকি রয়ে গেছে আমাদের। বর্ধমান চলে গেলে সেসব কি করে হবে? হ্যাঁ, এখন একদম যাবার কথা বলবে না, কেমন? তুমি না আমার সোনা ঠাম্মা, একদম ভুলবে না। একদিকে ঠাম্মাকে আদরের সাথে সামলে নিয়ে অন্যদিকে অনামিকাকে চোখের ইশারায় পায়েল বুঝিয়ে দিল যে খুব তাড়াতাড়ি ঠাম্মার কাউন্সেলিং শুরু করতে হবে। অবশেষে 2 দিন বাদে ডাক্তার আবির রায়চৌধুরীর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল। ওনার স্ত্রী রিমঝিম ওদের 2 বোনকে চায়ের নিমন্ত্রণ করেছেন। গল্প আড্ডার সাথে সাথে জরুরি কথাবার্তা সেরে নেওয়া যাবে। রিমঝিম চৌধুরী মিষ্টি হেসে ওদের সাদরে অভ্যর্থনা করলেন। আগের দিন থেকেও ওনাকে আজ বেশি সুন্দরী লাগছে। যেমন সুন্দরী তেমনই তার মিষ্টি ব্যবহার। একটা ফরাসি পারফিউমের গন্ধে চারিদিক ম ম করছে। সম্ভবত ওনার গা থেকেই ভেসে আসছে। বেশ শৌখিন মানুষ বলেই মনে হচ্ছে তাকে। চা পর্ব শেষ হতেই রিমঝিম উঠে দাঁড়ালো, হাত জোর করে বলল, ভেরি সরি, আমি আর বেশিক্ষণ থাকতে পারছি না। আসলে আজ আমার কাজিনের বার্থডে, আমাকে ওখানে যেতে হবে। আপনারা কথাবার্তা চালিয়ে যান। এবার ওনার অতিরিক্ত প্রসাধনের কারণটা বোঝা গেল। বার্থডে পার্টির প্রোগ্রাম রয়েছে। উনি তাড়াতাড়ি বেরিয়ে গেলেন। পায়েল একটা কাগজে ঠাম্মার অদ্ভুত আচার আচরণ, এছাড়া ঠাম্মার বায়োডেটা, যাবতীয় কেস হিস্ট্রি, ছোটোখাটো খুঁটিনাটি বিষয়ে সমস্ত নোট করে এনেছে। সেটা ডাক্তারের দিকে এগিয়ে দিল। ডাক্তার আবির চৌধুরী গভীর মনোযোগ সহকারে নোটসের চোখ বোলাচ্ছেন। ঠিক তখনই পুলিশ অফিসার মিস্টার চট্টরাজের জরুরি কল আসে পায়েলের কাছে। রিকুর পোস্টমর্টম রিপোর্টটা আজই আসার কথা। নিশ্চয়ই ওই বিষয়ে কোনো কথা বলতে চান তিনি। সরি ডক্টর চৌধুরী, একটা জরুরি ফোন এসেছে, একটু রিসিভ করতেই হবে আমায়। অনামিকা আপনাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেবে। প্লিজ এক্সকিউজ মি। থ্যাংক ইউ। ঠাম্মার সমস্যার কথা বোঝানোর দায়িত্ব অনামিকার ঘাড়ে চাপিয়ে দিয়ে ফোন রিসিভ করতে পায়েল তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে গেল। এবার অনামিকা পড়ল মহাবিপদে। অনামিকা তো তখন বিমুগ্ধ শ্রোতা, এতক্ষণ মুখে টু শব্দটিও করেনি। কিন্তু ডাক্তার আবির চৌধুরী অসম্ভব ব্যক্তিত্বশালী, যেন সম্মোহনী বিদ্যায়
চারপাশে এক চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করেছেন। অনামিকা ভেতরে ভেতরে ঘামতে শুরু করেছে। হাত পাতার অসার, গলা শুকিয়ে কাঠ, চোখে মুখে কেবলই মুগ্ধতা। একে তো ও নিজে পায়েলের মতো সুবক্তা নয়, তাছাড়া ওর সাদা চোখে মনে হয়েছে ঠাম্মা আজকাল বড্ড খিটখিটে বদরাগী হয়ে গেছে। অহেতুক কাজের লোকের সাথে কলহ বাঁধিয়ে ওদের দৈনন্দিন জীবনে সমস্যার সৃষ্টি করছেন। এই সব মামুলি কথাগুলো এমন ব্যক্তিত্বশালী মানুষের কাছে উপস্থাপন করবে কিভাবে? মনে মনে ভীষণ রাগও হচ্ছে পায়েলের ওপর। ওকে এইভাবে একলা ফেলে গেল। কিন্তু আবির চৌধুরী মনোবিজ্ঞানী, অনামিকার অবস্থা ওর নজর এড়াল না। পরিস্থিতি বুঝে উনি তাড়াতাড়ি ঠাম্মার কাউন্সিলিংয়ের ডেট বুক করে ওকে বিদায় দিলেন। ঘর থেকে বেরিয়ে এসে অনামিকা দেখে তখনও পায়েল ফোনে কথোপকথন চালিয়ে যাচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পারমিশন নিয়ে পায়েল বিতানের বাড়ি হাজির হয়েছে। বিতান অনেকদিন ধরে কলেজ যায় না, অন্ধকার ঘরে চুপ করে বসে থাকে। বিতানের বাবা কাঁদো কাঁদো গলায় হাত জোর করে বলেন, এই মার্ডার কেসের ব্যাপারে আমার ছেলে কিছু জানে না ম্যাডাম। ওর সামনে পরীক্ষা, পুলিশের খাতায় একবার নাম উঠে গেলে প্লিজ প্লিজ ম্যাডাম, ছেলেটার ভবিষ্যতের কথা একটু ভাবুন। ভদ্রলোকের কথা জড়িয়ে আসে। পায়েল ওনাকে আশ্বস্ত করে বলল, ভয়ের কিছু নেই, আমার সামান্যই কিছু প্রশ্ন আছে, এতে ওর ভবিষ্যতের কোনো ক্ষতি হবে না। বিতানের রোগাটে চেহারা, গায়ের রং মাঝারি, সারা মুখে খোঁচা খোঁচা দাড়ি, গাল ভেঙে ভেতরে ঢোকানো, মুখখানা বিষণ্ণ। তবে ছেলেটির চোখ দুটো বড়ই মায়া মাখা। বিছানার চারপাশে বই খাতা ছিটিয়ে মাঝখানে চুপ করে বসে আছে। পায়েলের নজরে আসে বিতানের খাতার নিচে ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে ফিল্টার উইলসের প্যাকেট। পায়েলের বেশ ভালোভাবেই মনে আছে রিকুর মৃতদেহের পাশে একটা পোড়া ফিল্টার উইলস সিগারেট পড়েছিল। পায়েল খুব স্বাভাবিকভাবে বিতানকে বলে, মাত্র কয়েকটা প্রশ্ন করব, তুমি ঠান্ডা মাথায় উত্তরটা দিও, কেমন? বিতান উদাস গলায় বলল, বলুন। পায়েল শুরু করে, মিমির বার্থডে পার্টির দিন কেক কাটা হলো, নাচ হলো, গান হলো, গল্প গুজবে পার্টি বেশ জমে উঠেছে। এক কোণে বসে ফোন ঘাঁটছিল রিকু। হঠাৎই ঝটকা দিয়ে উঠে দাঁড়িয়ে বলে এক্ষুনি সে বাড়ি যাবে। তুমিও মিমির বার্থডে পার্টি থেকে রিকুর পিছন পিছনই প্রায় দৌড়েই বেরিয়ে গেলে। এর কিছুক্ষণের মধ্যেই রিকু ওদের বাড়ির গ্যারেজে খুন হয়। তোমার সাথে রিকুর লাস্ট কি কথা হয়েছিল? প্রশ্ন শুনে বিতান ভীষণ ভয় পেয়ে যায়। কোনো রকমে ঢোক গিলে বলে, আমাদের মধ্যে সেই রকম কোনো কথাই হয়নি। তবে 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 কি বিতান? রিকু ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ছুটছিল। আমি ওকে দাঁড়াতে বললাম। ও ছুটতে ছুটতে আমাকে বলল, আমার খুব তাড়া যে। ওর জন্য কিছুক্ষণ অপেক্ষা করে থেকে আমি আবার মিমিদের পার্টিতে জয়েন করি। আর পরের দিন শুনলাম রিকু মার্ডার হয়ে গেছে। সব শুনে পায়েল বলে, কিন্তু মিমির বার্থডে পার্টিতেই তুমি বন্ধুদের বলেছো মিমির সঙ্গে আলাদাভাবে কথা বলতে নয়, তুমি নাকি ফোনের রিচার্জ করতে বাইরে গিয়েছিলে। বিতান কিছুক্ষণ চিন্তা করে বলে, হ্যাঁ, ফোনের ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল, রিচার্জ করিয়ে নিয়ে আবার পার্টিতে জয়েন করি। কিন্তু রিচার্জের দোকান থেকে খবর নিয়ে জানলাম তুমি তো ওই দোকানে যাওইনি। কিছুটা অপ্রস্তুত হয়েই বিতান বলল, ও তাহলে যাইনি হয়তো, মানে আমার আসলে ঠিক মনে পড়ছে না ম্যাম। এবার পায়েল একটু গম্ভীর স্বরে বিতানকে প্রশ্ন করে, ওই সময়টা তুমি কোথায় ছিলে বিতান? পায়েলের স্থির চোখের দিকে তাকিয়ে আর ভারী গলা শুনে এইবার হাউ হাউ করে কেঁদে ফেলে বিতান।
আমি আমি পুলিশকেও বলেছি ম্যাম। আমি আমি রিকুকে মারিনি ম্যাম, আমি রিকুকে মারিনি, আপনি বিশ্বাস করুন। ছেলের কান্নাকাটি শুনে বিতানের মা দরজার সামনে এসে হাতজোড় করে বলেন, ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করুন, বিতান খুন করেনি। ওর মন খুব নরম, সামান্য মুরগি কাটা পর্যন্ত সহ্য করতে পারে না। মুরগিগুলোর দুর্দশা দেখে কেঁদে ফেলে। ওকে ছেড়ে দিন না ম্যাডাম, প্লিজ ওকে ছেড়ে দিন। পায়েল সেদিকে কোনো ভ্রুক্ষেপ না করে বিতানকে বলে, বিতান, রিকু তোমার বন্ধু ছিল, তুমি নিশ্চয়ই চাও রিকুর হত্যাকারী ধরা পড়ুক। বিতান চোখ তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়, বলে, হত্যাকারী কি আদৌ ধরা পড়বে ম্যাম? নিশ্চয়ই পড়বে, আমি কথা দিচ্ছি ধরা পড়বে। বিতানের চোখের পাতা দুটো ভিজে ওঠে। কাঁদো কাঁদো গলায় সে বলে, যে রিকুর মতো নিষ্পাপ মেয়েকে হত্যা করেছে, আমি আমি তার কঠিন শাস্তি চাই ম্যাম। তুমি সিগারেট খাও, ফিল্টার ওয়েলস? বিতান লজ্জা পেয়ে সিগারেটের প্যাকেটটা বইয়ের ফাঁকে লুকিয়ে ফেলে। জিভ কেটে বলে, ওই বন্ধুদের সাথে থাকলে ওই এক আধটা খাই দিতি, মা খুব বকাবকি করে, এবার আমি ছেড়ে দেব আস্তে আস্তে। বিতানের মুখের ওপর থেকে পায়েল তার চোখ সরাচ্ছে না। এক্সরে দৃষ্টিতে ওর ভেতরটা পড়ে ফেলার চেষ্টা করছে। বিতান, আশা করি তুমি আমার সঙ্গে কোঅপারেট করবে। বিতান এবার কিছুটা আত্মবিশ্বাসী। দৃপ্ত কণ্ঠে সে বলে ওঠে, সব ধরনের সহযোগিতা আমার পক্ষ থেকে পাবেন দিদি, যখন খুশি ডেকে নেবেন আমাকে। পায়েল মিষ্টি করে হাসে, বলে, তুমি এবার পড়াশোনায় মন দাও, সামনে তোমার এক্সাম। পায়েল বিতানদের বাড়ি থেকে বেরিয়ে মিমিকে ফোন করে। হ্যালো, মিমি বলছো? বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার সাথে একবার মিট করতে চাই। বেশ তো, কোথায় যেতে হবে বলুন ম্যাম? আচ্ছা ম্যাম, আমার সঙ্গে সৌরভ আছে। সৌরভকে কি মনে পড়ছে ম্যাম? সেদিন কলেজ ক্যাম্পাসে দেখেছিলেন ওকে, আমার পাশেই বসেছিল। সেদিনের কথা মনে করে পায়েল বলে, ওই রোগা লম্বা করে ছেলেটা, তাই তো? ইয়েস ম্যাম। ওকে সাথে করে নিয়ে আসবো? আসতে পারো। কোথায় আসবো ম্যাম? কেবিএম পার্কে চলে এসো, আমি এক্ষুনি আসছি। যথাসময়ে মিমি আর সৌরভ পার্কের বেঞ্চে বসে অপেক্ষা করছে পায়েলের জন্য। পায়েল এসে দাঁড়াতেই ওরা দুজন সম্ভ্রমে উঠে দাঁড়ায়। আগের দিন মিমি ভয়ে জড়সড় হয়ে বসেছিল, আজ পায়েলের সাথে স্বাভাবিক সাবলীল ভঙ্গিতেই কথা বলছে। মিমি বলে, ম্যাম, বিতানের মানসিক অবস্থা খুব খারাপ। পুলিশ ওকে দফায় দফায় জেরা করছে। এত চাপ ও নিতে পারছে না। পুলিশের ধারণা বিতান রিকুর বয়ফ্রেন্ড, কিন্তু সেটা তো আসলে নয়। তবে সম্পর্কটা কি একতরফা ছিল? মাঝে সৌরভ বলে ওঠে, একদম ঠিক ধরেছেন ম্যাডাম। বিতান রিকুর জন্য পাগল ছিল, কিন্তু রিকু ওকে একদম পাত্তা দিত না। একদিন কলেজে রিকুর একটু হাত কেটেছে, রক্ত বেরিয়েছে কি বের হয়নি, অমনি বিতান পাগলের মতন ছুটেছে। গরমে দুপুরে 1 কিলোমিটার রাস্তা ছুটে গিয়ে ব্যান্ডেজ কিনে এনে রিকুর আঙুলে লাগিয়ে দিয়ে তবে ওর শান্তি হয়েছে। ও রিকুকে হত্যা করবে? এ যে অবিশ্বাস্য ম্যাম। রিকুর কোনো বয়ফ্রেন্ড ছিল? সেটা মিমি ভালো বলতে পারবে। মিমির দিকে তাকিয়ে সৌরভ তাকে জিজ্ঞেস করে, মিমি, তুই কিছু জানিস না? মিমি পায়েলের চোখের দিকে তাকিয়ে এবার আর সত্যটা চেপে রাখতে পারে না। সে বলে, ম্যাম, রিকু খুব চাপা স্বভাবের মেয়ে ছিল, কিছু প্রকাশ করতো না। তবে স্পেশাল কেউ একজন তো ছিল নিশ্চয়ই। সবসময় তার ছবি সঙ্গে নিয়ে করতো আর লুকিয়ে লুকিয়ে সেই ছবি দেখতো। পায়েল একটু উদ্বিগ্ন কণ্ঠে মিমিকে প্রশ্ন করে, ছবি দেখতো? তুমি দেখেছো সেই ব্যক্তির ছবি? ভালো করে দেখতে পাইনি,
লুকিয়ে ফেলেছিল তার আগে। ওর খাতা ভর্তি পেন্সিল স্কেচে এক বিশেষ ব্যক্তির অবয়ব থাকতো, কিন্তু কে সেই ব্যক্তি আমরা বন্ধুরা কেউই জানি না। তানিয়া একদিন চেপে ধরেছিল ওকে, বলতেই হবে কে সেই ব্যক্তি। বাপ রে, মেয়ের সে যে কি কান্নাকাটি, বোঝাতেই পারবো না। আমরা সবাই মিলে আর ওকে শান্ত করতেই পারি না কিছুতে। সৌরভ অবাক হয়ে বলে, সব মেয়েরা যেখানে নিজের বয়ফ্রেন্ডের কথা বুক ফুলিয়ে বলে, সেখানে রিকু তোদের কাছে এত লুকোছাপা করতো কেন? কোনো অবৈধ সম্পর্ক ছিল নাকি ওর? মিমি একটু বিরক্ত হয়েই বলে ওঠে, বললাম তো, ও খুব চাপা স্বভাবের। পায়েল আর কিছু জিজ্ঞাসা করে না। রিকুর পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে। সন্ধ্যা 8টা থেকে 8:30টার মধ্যে শ্বাসরোধ করে মৃত্যু হয় তার। আততায়ী সরু তার জাতীয় কিছু একটা গলায় পেঁচিয়ে ওকে হত্যা করেছে। রিপোর্টে এটা কনফার্ম। ওদিকে অনামিকা ডাক্তার আবির চৌধুরীর চেম্বারে ঠাম্মাকে নিয়ে বেশ কটা কাউন্সিলিং করিয়ে এনেছে। ঠাম্মা যদিও কিছু বুঝতে পারেনি, ডাক্তার আবির চৌধুরীর সাথে জমিয়ে আড্ডা মেরে এসেছেন। ডাক্তার চৌধুরীকে ঠাম্মার খুব পছন্দ হয়েছে। ডাক্তার বলেছেন এবারে উনি ধাপে ধাপে বাড়ির লোকজনের কাউন্সিলিং করাবেন। মানদামাসির সঙ্গে উনি কথাও বলবেন। পায়েল রিকুর কেসের জট খোলসা করতে পূবালী কাকিমার কাছে এসেছে। এবার তার উদ্দেশ্য রিকুর অতীত জীবনের হিস্ট্রি নিয়ে আলোচনা করা। পূবালী কাকিমা এখনো শোক সামলে উঠতে পারেননি, মাঝে মাঝেই জ্ঞান হারাচ্ছেন। এদিকে দীপক কাকুও নার্সিংহোম থেকে সদ্য বাড়ি ফিরেছেন। তবু কাকু কাকিমা দুজনেই চান যে ওদের এমন সর্বনাশ করে দিল তার যেন চরমতম শাস্তি হয়। কাকিমার ঘরবাড়ির হতশ্রী অবস্থা। রিকু চলে যাওয়ার পর থেকে রান্না বান্না আর হয় না এ বাড়িতে। রাঁধবেই বা কে? সহৃদয় পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজনেরা এসে জোর করে কাকু কাকিমাকে কোনো রকমে দুমুঠো খাইয়ে দিয়ে যান। এইভাবেই দিনগুলো চলছে। সুন্দর নির্ঝঞ্ঝাট পরিবারটির যে এমন ক্ষতি করল তাকে শাস্তি দেওয়া না পর্যন্ত পায়েলের যেন শান্তি হচ্ছে না। পায়েল ধীর পায়ে রিকুর ঘরে যায়। জিনিসপত্র যেমনকার তেমনই সাজানো রয়েছে, শুধু মেয়েটি নেই। ওর বই খাতা, পোর্ট্রেট, কালার বক্স সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করে চলেছে পায়েল। এর মধ্যেই ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে রীতিমতো চমকে উঠল পায়েল। এসব কি? ডায়েরির পাতার পর পাতা জুড়ে পেন্সিল স্কেচ, আর এটা কার অবয়ব? একই মানুষের অবয়ব বলেই তো মনে হচ্ছে। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এঁকে গেছে, প্রায় 40-50টা, কিন্তু এতটাই অস্পষ্ট যে বোঝার তো উপায়ই নেই। ইস! ডায়েরির পাতা উল্টে যতই দেখতে লাগলো পায়েল, ততই যেন অবাক হয়ে গেল। খাতার কোনো কোনো জায়গায় বিক্ষিপ্ত কিছু খাপছাড়া লাইন রয়েছে। তারই মাঝের একটা পৃষ্ঠায় কিছু লেখা দেখতে পেল সে। এটা আবার কি লেখা? তুমি আমার স্বপ্নের সওদাগর, আমার মনটাকে চুরি করে নিয়ে গেছো তুমি। ডায়েরির অন্য আর এক জায়গায় আরেকটা লেখা চোখে পড়ল পায়েলের। তুমি জানো না, তোমার কথা মনে করে আমি রাতের পর রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি। মিস্টেরিয়াস। এই তুমিটা কে, যে কিনা রিকুর থেকে একেবারেই অধারা? পায়েল অনামিকা ছোটবেলায় রিকুকে জড়িয়ে চাপটে আগলে রাখলেও বড় হওয়ার পর রিকু একেবারেই ওদের কাছে ঘেঁষত না। দূর থেকে দু চোখ বড় বড় করে খালি ওদের দেখে যেত। কোনো প্রশ্ন করলে এক দুটো উত্তর ছুঁড়ে দিয়ে তাড়াতাড়ি কেটে পড়ত। পূবালী কাকিমা আফসোস করে বলতেন, মেয়েটা একদম মিশুকে হয়নি রে পায়েল, ঘর থেকে মোটেই বেরোতে চায় না জানিস। পায়েল লক্ষ্য করত মেয়েটার মধ্যে কেমন যেন একটা ভয় ভয় ভাব, সবসময় নিজেকে গুটিয়ে রাখত। বর্ধমান থেকে কলকাতায় আসার পর
রিকুর শৈশব যে কেমন কেটেছে কে জানে। কাকিমার পাশে চুপটি করে বসেছিল পায়েল। অনেকক্ষণ চুপ থাকার পর কাকিমা বললেন, তুই আমার কাছে কি জানতে চাস বল। পায়েল খুব শান্ত কণ্ঠে বলল, কয়েকটা প্রশ্ন আছে আমার কাকিমা, তুমি একে একে উত্তর দাও। রিকু তখন বেশ ছোট, স্কুল বাসে করে স্কুলে যাতায়াত করত। আমাদের স্টপেজ লাস্ট। আমি রোজ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতাম। বাস থেকে নামলেই দেখতাম মেয়ের বিধ্বস্ত চেহারা। বাস থেকে নেমেই বলতো কাল থেকে আর স্কুলে যাব না। কিছুতেই মেয়ে স্কুলে যেতে চাইতো না। কখনো বলতো বাসে চাপবো না। প্রথম দিকে না বুঝিনি জানিস, পরে আমার সন্দেহ জাগলো। স্কুলে গিয়ে রিপোর্ট করলাম। স্কুল কর্তৃপক্ষ তককে তককে ছিল। জানা গেল স্কুল বাসের ড্রাইভার আর খালাসিরা মিলে বাচ্চাদের ওপর যৌন নিগ্রহ করে। খবরটা মিডিয়ার দৌলতে ভীষণভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। রিকু একেবারেই স্কুলে যাওয়া বন্ধ করে দিল। শুধু স্কুলে যাওয়াই নয়, খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দিল। ঘরের এক কোণে গুম হয়ে বসে থাকতো। এরপর স্কুল পাল্টালাম, তাতেও কোনো ফল হলো না জানিস। এরপর এক জনৈক ব্যক্তির পরামর্শে মনোবিশেষজ্ঞের সাহায্য নিলাম। দীর্ঘদিন চিকিৎসার পর ও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। পরীক্ষায় ভালো রেজাল্ট করতেও শুরু করে। কিন্তু কপালে সে সুখ আর সইল না। মেয়েটার জীবনটাই যেন অভিশপ্ত ছিল রে। দেখ দেখ না কেমন কেমন অকালে চলে গেল। পুবালি কাকিমা আঁচল দিয়ে চোখের জল মোছেন। পায়েল কাকিমার কাঁধে হাত রেখে বলে, রিকুর কি কোনো স্টেডি বয়ফ্রেন্ড ছিল? ও কি তোমায় কিছু বলেছে এই ব্যাপারে? না রে, সেরকম কেউ ছিল বলে তো শুনিনি। মেয়েটা আমার যে খুব চাপা স্বভাবের ছিল। তবুও স্পেশাল কেউ থাকলে আমাকে অবশ্যই জানাতো হয়তো। পায়েল আনমনা হয়ে কিছু একটা চিন্তা করছিল। ব্যাঙ্গালোরের পূজা নামের বাঙালি তরুণীর হত্যাকাণ্ডের সাথে রিকুর খুনের ঘটনার অদ্ভুত মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এর মধ্যেই পূজার মা আরতি দেবীর সাথে সাক্ষাৎ করে এসেছে পায়েল। আরতি দেবীর সাথে কথাবার্তা বলার পরেই সন্দেহ আরও তীব্রতর হয়েছে। উভয় ক্ষেত্রেই সরু দড়ি বা তার জাতীয় কিছু দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মার্ডার ওয়েপনটি যে ঠিক কী ছিল তা সঠিকভাবে জানা যায়নি, কিন্তু দুটো ফুলের মতো নিষ্পাপ তরুণীকে হত্যা করার উদ্দেশ্য কি? হত্যার পূর্বে যৌন নিগ্রহ বা ধর্ষণের ঘটনাও ঘটেনি। এমন সময় অনামিকার ফোন আসে। বেশ উত্তেজিত বলে মনে হয় তাকে। জানিস পায়েল, একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তাই? কি হয়েছে শুনি? ডক্টর আবির চৌধুরী আমার সঙ্গে গঙ্গার ধারে সন্ধ্যে 7টায় নির্জনে দেখা করতে চান। এর আগে সবসময় ওনার সেক্রেটারির সঙ্গে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি। এখন উনি নিজে আমাকে পার্সোনালি মেসেজ করেছেন। নিরুত্তাপ গলায় পায়েল বলল, হ্যাঁ তো ঠিক আছে না, একে অদ্ভুত ঘটনা কেন বলছিস? কি বলছিস তুই? অদ্ভুত নয়, উনি একজন বিবাহিত পুরুষ। ওনার সাথে আমি একা গঙ্গার ধারে নির্জনে দেখা করব? পায়েল একইভাবে উত্তাপহীন ভঙ্গিতে অনামিকাকে জবাব দেয়, আরে বাবা, উনি তো একজন ডাক্তার। কাউন্সিলিং এর জন্য তোকে ডেকে পাঠিয়েছেন। উনি একে একে আমাদের সবাইকেই হয়তো ডেকে পাঠিয়ে কাউন্সিলিং করবেন। এতে তো ভাবার কি আছে? অনামিকা উত্তেজনা কমিয়ে কিছুটা কাতর স্বরে বলে, তবুও আমার ভীষণ অস্বস্তি হচ্ছে রে পায়েল। শোন না, তুই যাবি আমার সাথে? পায়েল অনামিকাকে বোঝাবার চেষ্টা করে, বলে, দেখ অনামিকা, উনি শুধুমাত্র তোর সাথে দেখা করতে চেয়েছেন। আমার যাওয়াটা ঠিক দেখাবে না। উনি একজন ডাক্তার আর তুই একজন পেশেন্ট পার্টি। এইভাবে কেন ভাবতে পারছিস না? আর তাছাড়া উনি তো বলেছেন বাড়ির সবার সঙ্গে উনি একে একে কথা বলবেন, হয়তো প্রত্যেককেই কাউন্সেলিং করাবেন। তোকে দিয়ে শুধু শুরু হচ্ছে।
আলবাত যাবি। পায়েলের নির্দেশ শিরোধার্য। অনামিকা আর দ্বিরুক্তি করে না। এই নিয়ে ঠাম্মা এখনো বলেন, রামানুজ লক্ষণের মহিলা সংস্করণ হলো অনামিকা। এদিকে অনামিকার ভেতরটা তখন উথাল পাথাল করছে। ডাক্তার আবির চৌধুরী মনে হয় সত্যি সত্যি সম্মোহনী বিদ্যা জানেন। একটা চৌম্বক বলয় তৈরি করে রাখেন নিজের চারপাশে। উনি বিবাহিত জেনেও নিজের মনকে কিছুতেই বশে আনতে পারছে না অনামিকা। ঠাম্মির কাউন্সিলিং করাতে গিয়ে মন্ত্রমুগ্ধের মতো বসে বসে দেখেছে আবির চৌধুরীর কথা বলার স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ ইত্যাদি। ওর চোখের অপার মুগ্ধতা নিশ্চয়ই ওনার নজর এড়ায়নি। ভাবলে লজ্জায় লাল হয়ে যাচ্ছে অনামিকা। মনটাকে কঠিন করার চেষ্টা করে চলেছে সে অনবরত। সে ঠিক করে, না, আজ অন্তত একটু সমঝোত আচরণ করতেই হবে, না হলে বিষয়টা বড্ড দৃষ্টিকটু লাগছে। নির্দিষ্ট সময় গঙ্গার ধারে ছাতিম গাছটার নিচের বেঞ্চে, যেখানে ডাক্তার চৌধুরী ওকে অপেক্ষা করতে বলেছেন, সেখানে হাজির হয় অনামিকা। নানা ভাবনা মনের ভেতর ওঠানামা করতে থাকে। এরই মধ্যে ফোনটা আর একবার বের করে মেসেজটাতে আরও একবার চোখ বোলালো। মনে মনে সংকোচ হচ্ছে খুব। কি বলতে চান ডাক্তার ওকে? অজানা কারণেই ও আজ একটু যেন বেশি প্রসাধন করে ফেলেছে। ভাগ্যিস বেরোনোর আগে পায়েল ঘরে ছিল না, নয়তো ওর নজরে ঠিক পড়ে যেত। মনে মনে বলতে লাগলো, উফ, সকাল থেকে পায়েলটা যে কোথায় গায়েব হয়ে গেছে কে জানে। আজ তো ইউনিভার্সিটিও বন্ধ, তাহলে গেল কোথায়? এদিকে ডক্টর চৌধুরীরও পাত্তা নেই। কি যে করি, টেনশন হচ্ছে যে। একবার ফোন করবো কি ওনাকে? ইতিপূর্বে কোনোদিন ওর সাথে অনামিকার ফোনে কথা হয়নি। কথা হতো ওর সেক্রেটারির সঙ্গে। উনি এই প্রথম অনামিকাকে মেসেজ করেছেন। 7-5 ভাবতে ভাবতে শেষমেশ ডাক্তার আবির চৌধুরীর নাম্বারে ডায়াল করে অনামিকা। আর ঠিক সেই সময় কেউ যেন পেছন থেকে বজ্রমুষ্টিতে ওর গলাটা চেপে ধরে। হ্যান্ডস আপ! একদম পালানোর চেষ্টা করবেন না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। পায়েলের ড্রয়িং রুমে সবাই উপস্থিত। দীপক কাকা, পুবালি কাকিমা, প্রতুল গুপ্ত, চট্টরাজ স্যার, ডাক্তার আবির চৌধুরী, বিতান, রিকুর কয়েকজন বন্ধু এবং ঠাম্মা। পায়েল তার বক্তব্য শুরু করে। ডক্টর আবির চৌধুরী দীপক কাকা এবং পুবালি কাকিমার পূর্ব পরিচিত। রিকু যখন খুব ছোট, ক্লাস 4 কিংবা 5, তখন সে স্কুল বাসে যৌন হেনস্থার শিকার হয়। তারপর থেকে সব সময় আতঙ্কে ভুগত রিকু। মাঝে মাঝে ভায়োলেন্ট হয়ে যেত। স্কুল বদল করার পরেও স্কুলে যেতে একেবারেই চাইতো না। পড়াশোনাও ওর একদমই ভালো লাগতো না। সেই সময় দীপক কাকা মনোবিজ্ঞানী সাহায্য নেন। ডক্টর আবির চৌধুরী তখন সদ্য পাশ করা বছর 22-23-এর তরুণ। রিকু ছিল ওনার ফার্স্ট কেস স্টাডি। ফার্স্ট কেসটাতেই উনি সফল হন। সকাল বিকাল খেলার ছলে উনি রিকুকে সঙ্গ দিতেন, পড়াতেন, আঁকা শেখাতেন, নানান রকমের গল্প গাছায় ওর কাউন্সেলিং করতেন। ওনার অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে রিকুর স্বভাবে বদল আসে। রিকু স্বাভাবিক জীবনে ফিরে যায়, স্কুলে দুর্দান্ত রেজাল্ট করতে শুরু করে। এরপর ডক্টর আবির চৌধুরী ব্যাঙ্গালোর চলে যান, ওখান থেকে লন্ডনের লাভবারো বিশ্ববিদ্যালয়। কিন্তু উনি নিজের অজান্তেই চুরি করে নিয়ে যান ওই সদ্য কিশোরীর মন। দীর্ঘ 12-13 বছর ধরে কোনো দিন কোনো এক মুহূর্তের জন্যও রিকু ডক্টর আবির চৌধুরীকে ভুলতে পারেনি। রিকু সোশ্যাল মিডিয়াতে খুঁজতে খুঁজতে পেয়ে যায় আবির চৌধুরীকে। নিজের পরিচয় দিয়ে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। ডক্টর আবির চৌধুরী রিকুকে অত্যন্ত স্নেহ করতেন। ডাক্তারের প্রতি রিকুর দুর্বলতা টের পেলেও রিকুর কোমল মনকে আঘাত করে তিনি সরে যাননি দূরে।
অসীম ধৈর্যের সাথে কাউন্সেলিং এর মাধ্যমে এই অসম একতরফা ভালোবাসা থেকে রিকুকে বের করে আনার বিভৎস একটা চেষ্টা করছিলেন। রিকু সোশ্যাল মিডিয়া থেকে ডাক্তার আবির চৌধুরীর ফটো ডাউনলোড করে রেখে দিত, অবসর সময় ওর ছবি আঁকত। প্রথম দিনই রিকুর ঘর থেকে ডাক্তার আবির চৌধুরীর পেন্সিল স্কেচের একটা আবছা ছবি আমি সংগ্রহ করি। চট্টরাজ স্যার ছবিটি আমার কাছে রাখতে অনুমতি দিয়েছিলেন। পায়েলের মুখে এসব শুনে আবির চৌধুরীর দিকে রোষ দৃষ্টিতে তাকাচ্ছেন দীপক কাকু আর পুবালি কাকিমা। পায়েল সেটা ভালোভাবে লক্ষ্য করে তাদের উদ্দেশ্যে বলে, কাকু কাকিমা, ডক্টর আবির চৌধুরী নির্দোষ। লালবাজারের স্পেশাল আইজি প্রতুল গুপ্ত পায়েল অনামিকার পারিবারিক বন্ধু। কন্যাসম পায়েলকে উনি অত্যন্ত স্নেহ করেন। প্রতুল গুপ্ত স্যার জিজ্ঞেস করেন, কিন্তু পায়েল, ডক্টর চৌধুরীকে তুমি টার্গেট করলে কেন? হ্যাঁ, বলছি স্যার, সব বলছি। প্রথমেই ডক্টর আবির চৌধুরীকে আমিও খুনি বলেই সন্দেহ করেছিলাম। রিকু সবসময়ই একজন পুরুষের পেন্সিল স্কেচ আঁকত। ওই পেন্সিল স্কেচ রিকুর কোনো বন্ধুর নয়, তবে ওটি কার? ছবির ব্যক্তির পরিচয় জোগাড় করতেই হতো আমায়। চট্টরাজ স্যারের পারমিশন নিয়ে রিকুর ঘর থেকে সংগ্রহ করা আবছা ছবিটা একজন এক্সপার্টকে দিয়ে আমি প্রমিনেন্ট করাই। তারপর ওটা আমার ব্যাগে নিয়ে ঘুরতাম, বিভিন্ন পরিচিত মহলে দেখাতাম। আমাদের ইউনিভার্সিটির একজন ফ্যাকাল্টি দেখে জানালেন যে খুব সম্ভবত সেটি মনোবিজ্ঞানী ডক্টর আবির চৌধুরীর অবয়ব। ইতিপূর্বে আবির চৌধুরী ব্যাঙ্গালোর থাকতেন। ব্যাঙ্গালোরে পূজা নামের এক বাঙালি তরুণী ডক্টর আবির চৌধুরীর আন্ডারে চাইল্ড সাইকোলজি নিয়ে গবেষণা করছিলেন। উনিও রহস্যজনকভাবে খুন হন। আততায়ীর গলায় মেটালের তার জাতীয় কিছু পেঁচিয়ে ওকে খুন করা হয়েছিল। ব্যাঙ্গালোর পুলিশ এই সময়ে আবির চৌধুরীকে কয়েকবার জিজ্ঞাসাবাদের কারণে ডেকে পাঠিয়েছিল। এরপর পুলিশ আর বিশেষ তৎপরতা দেখায় না। ঘটনাটা ধীরে ধীরে ধামাচাপা পড়ে যায়। পূজার হত্যাকাণ্ডের ঘটনার উপর ধুলোর প্রলেপ জমতেই আবির চৌধুরী কলকাতায় চলে আসেন। এরপর আবির চৌধুরী বলতে শুরু করলেন, পূজার হত্যাকাণ্ডের ঘটনাস্থল থেকে দূরে সরে যাওয়ার জন্য তড়িঘড়িতে কলকাতায় চলে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। এটা আমি অস্বীকার করছি না। অত্যন্ত উৎসাহ আর আন্তরিকতার সাথে পূজা কাজ করছিল চাইল্ড সাইকোলজি নিয়ে। মেয়েটার মধ্যে যেরকম তৎপরতা ছিল, বেঁচে থাকলে হয়তো অনেক দূর পর্যন্ত যেতে পারত। এমন নৃশংস হত্যাকাণ্ড আমি কিছুতেই ভুলতে পারছিলাম না। তবে পূজার হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। পায়েল তখনই বলে ওঠে, আপনি নির্দোষ ডাক্তারবাবু, সেই প্রমাণ আমার কাছে আছে। তাই যদি হবে তাহলে বলুন, আসল খুনিকে শনাক্ত করলেন কিভাবে? সত্যি বলতে সেই সুযোগ এক প্রকার হাতে এসেই গেল। ঠাম্মার চিকিৎসার জন্য একজন ভালো সাইকিয়াট্রিস্ট প্রয়োজন ছিল। ডক্টর আবির চৌধুরীর সেমিনার আমি অ্যাটেন্ড করলাম। তারপর থেকে ধীরে ধীরে রহস্য উন্মোচন করতে শুরু করলাম। প্রতুল গুপ্ত বললেন, সেটা কি রকম? সেমিনারে লক্ষ্য করেছিলাম ডাক্তারবাবুকে নিয়ে ওর ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস। ডাক্তার চৌধুরী মনে হয় সম্মোহনী বিদ্যা জানেন। ছাত্রছাত্রীরা পতঙ্গের মতো ওনার প্রতি আকৃষ্ট হন। সেমিনারে শুধু ডাক্তার আবির চৌধুরী নন, পরিচয় হয় ওনার স্ত্রী রিমঝিমের সঙ্গেও। সেখানেই আবির চৌধুরীর সঙ্গে পরিচয় করে ঠাম্মার জন্য ওনার অ্যাপয়েন্টমেন্ট নিই। রিমঝিম ছিলেন অতিমাত্রায় সন্দেহপ্রবণ। স্বামীকে নিয়ে ছাত্রীদের উচ্ছ্বাস থেকে ওর মনে জেগে উঠত ঈর্ষার আগুন। অনামিকার চোখে আবির চৌধুরীর প্রতি অপার মুগ্ধতা রিমঝিমের নজর এড়ায়নি। রিমঝিম নিজেও সুন্দরী, ফ্যাশন দুরস্ত এবং অনামিকা প্রশিক্ষিত শহরের নামী মডেল। অনামিকার বেশভূষা, পোশাক সিলেকশন এবং পোশাক ক্যারিও নিজেকে উপস্থাপনা করার ক্ষমতা ওনার থেকে অনেক বেশি। রিমঝিম অনামিকার প্রতি প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে। ডক্টর আবির চৌধুরীর বাড়িতে আমরা যেদিন নিমন্ত্রণ খেতে যাই, সেদিন রিমঝিমের কাজিনের বার্থডে পার্টি ছিল না। অনামিকার সাথে পাল্লা দিতে ও অত্যাধিক সাজগোজ করেছিল। আমি ফোনের অছিলায় ঘর থেকে বেরিয়ে ওর বেডরুমে উঁকি মেরে দেখি রিমঝিম বার্থডে পার্টিতে একেবারেই যায়নি।
পর্দার আড়াল থেকে অনামিকা আর আবির চৌধুরীর কথা শুনছে। ওর চোখ দুটো তখন হিংস্র সাপদের ন্যায় চলছে। অনামিকা অবাক হয়ে শুনতে থাকে পায়েলের কথাগুলো, কিছুতেই যেন বিশ্বাস করতে পারছিল না। পায়েল বলতে থাকে, রিমঝিম আদতে ছিল আদপে সম্পূর্ণ কর্মহীন। ওর জীবনে একটাই কাজ, স্বামীর জীবনে গোপনে আড়ি পাতা, স্বামীকে নজরবন্দি করে বন্দি করে রাখা। তখনই আমার মাথায় একটা প্ল্যান আসে। অনামিকাকে আমি টোপ হিসাবে ব্যবহার করি। যদিও কাজটা ভীষণই ঝুঁকিপূর্ণ ছিল, তাও সামান্য ভুলচুক এবং সময়ের একটু এদিক ওদিক হলেই অনামিকার জীবন সংশয় হতে পারত। এই সময় আমি অনামিকার ছায়া সঙ্গী ছিলাম। ওর অজান্তেই আমি ওকে ফলো করেছি। রিমঝিমকে ফাঁদে ফেলার জন্য আমি বারবার আবির চৌধুরীর কাছে অনামিকাকে পাঠাই। ওনার হাতিবাগানের চেম্বারে রিমঝিম দুবেলা গিয়ে বসে থাকতেন এবং পর্দার আড়ালে থেকে পেশেন্টদের লক্ষ্য করতেন। রিমঝিম বিস্ফারিত চোখে পায়েলের দিকে তাকায়, তার সাথে কৌতূহলী দৃষ্টি বিনিময় করে শেষে পায়েল পুনরায় বলতে থাকে, ডক্টর আবির চৌধুরীর ব্যক্তিগত জীবন একেবারেই সুখের নয়। সন্দেহপ্রবণ রিমঝিম চৌধুরী এমনিতেই ওনার জীবন দুর্বিষহ করে তুলেছেন। রিমঝিম আবির চৌধুরীর সোশ্যাল মিডিয়ার পাসওয়ার্ড হস্তগত করেছিলেন। উনি গোপনে আবির চৌধুরীর প্রোফাইলও খুলতেন। আবির চৌধুরীর সোশ্যাল মিডিয়া থেকে উনি রিকুর সন্ধান পেয়েছেন। রিকুর চোখে সম্মোহনের ঘোর দেখে প্রতিহিংসায় জ্বলে পুড়ে মরতে শুরু করেছেন। আবির চৌধুরীর মেসেঞ্জারে রিকুর প্রশ্নের উত্তর উনিই দিতেন। রিকু হাপিত্তেশ করে আবির চৌধুরীর মেসেজের অপেক্ষায় বসে থাকত। আমি নিজে রিমঝিম চৌধুরীর ফেসবুক প্রোফাইল লক্ষ্য করেছি। উনি শৌখিন এবং অতিমাত্রায় ফ্যাশন দুরস্ত। ইন্দো ওয়েস্টার্ন সব ধরনের পোশাকে এবং ফ্যাশনে উনি স্বচ্ছন্দ। কিন্তু সব সময় রিমঝিম ওর ডান হাতে পড়ে থাকতো 2.5 ম্যাচের স্ট্রেচেবল মেটালের একটা ব্যাঙ্গল। প্রত্যেকটি ছবিতে এই মেটাল ব্যাঙ্গলটি দৃশ্যমান, যেটি ওর সাজগোজের সাথে একেবারেই মানানসই নয়। রিমঝিম আমার সন্দেহের তালিকায় আসে ওর আচার আচরণ আর ওর হাতের ওই ব্যাঙ্গলটা দেখে। সরু কালো রঙের তারের এই ধরনের স্ট্রেচেবল ব্যাঙ্গল ধর্মশালার তিব্বতিয়ান মার্কেটে আমার প্রথম চোখে পড়েছিল। সোশ্যাল মিডিয়া থেকে রিকুর দৈনন্দিন জীবন রিমঝিমের নখো দর্পণে চলে আসে। রিমঝিম জানতে পারে মিমির বার্থডে পার্টির কথা এবং এও জানতে পারে যে ওই বার্থডে পার্টিতে রিকু ইনভাইটেড। রিকুর বাড়িতে বৃদ্ধা ঠাকুমা ছাড়া আর কেউ নেই। মিমির বার্থডে দিন সুযোগ বুঝে ও ডক্টর আবির রায়ের ফেসবুক প্রোফাইলের মেসেঞ্জার থেকে রিকুকে মেসেজ করে। রিমঝিম মেসেজ করে মেসেজ ডিলিট করে দেয়, ফলে আবির চৌধুরী কিছুই জানতে পারেননি। কিন্তু আমরা রিকুর ফেসবুক প্রোফাইল থেকে সব মেসেজ ডাউনলোড করেছি। সাক্ষ্য প্রমাণ হিসেবে আমাদের প্রত্যেকটা জিনিস কাজে লাগবে। মেসেজ পেয়ে রিকু পাগলের মতো বাড়ির দিকে ছুটতে থাকে। ইতিপূর্বে মেসেঞ্জারের মাধ্যমে রিকু বহুবার আবির চৌধুরীকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেছিল। তারপর রিকু মিমির বার্থডে উপলক্ষে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে বাড়ির মেইন গেট খোলা রেখেছিলেন ঠাম্মা শোভা দেবী। পায়ের সমস্যার কারণে শোভা দেবী হামেশাই মেইন গেট খোলা রাখতেন। এই খবর রিকু এবং আবিরের চ্যাট হিস্ট্রি থেকে রিমঝিম জানতে পেরেছিলেন। রিমঝিম জানতেন রিকুর বাড়ির মেইন গেট খোলা থাকবে। অনায়াসেই রিমঝিম ওদের বাড়ির ভেতরে ঢুকে পড়ে এবং রিকুদের বাড়ির গ্যারেজে লুকিয়ে অপেক্ষা করতে থাকেন। রিকু ঢুকতেই ওকে হ্যাঁচকা টানে মাটিতে ফেলে ওর গলায় সরু তারের ব্যাঙ্গেলটা পেঁচিয়ে শ্বাস রোধ করে মেরে ফেলেন। রিমঝিম ক্যারাটের ব্লু বেল্ট হোল্ডার, গায়ে ওর অসম্ভব জোর। কিন্তু তুমি সেটা বুঝলে কিভাবে? আমার প্রথম খটকা লাগে রিমঝিমের আচরণ আর ওর ওই ব্যাঙ্গলটা দেখে। মারা যাওয়ার কয়েক ঘন্টা পরেও রিকুর গায়ে লেগেছিল ফরাসি লেডিস পারফিউমের গন্ধ, যেটি রিমঝিম ব্যবহার করেন। এদিকে মিমির বার্থডে দিন বিতান ঠিক করেছিল যেমন করেই হোক রিকুকে সে আজকে প্রপোজ করবেই। রিকু বার্থডে পার্টি থেকে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে বাড়ির দিকে ছুটতে শুরু করে। বিতান ওর পিছু নেয়। মাঝ রাস্তায় রিকুকেও ধরে ফেলে। বিতান নাছরবান্দা, সে রিকুর সঙ্গে যাবেই,
কিন্তু রিকু তখন হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে। আমার বাড়িতে একজন অপেক্ষা করছেন আমার জন্য। তিনি একা আমার সঙ্গেই কথা বলবেন। তিনি বেশিক্ষণ থাকার মানুষই নন। তুমি এখানেই অপেক্ষা করো, আমি তার সঙ্গে দেখা করে একটু পরেই ফিরে আসছি। এরপর বিতান সিগারেট খেতে খেতে রিকুর বাড়ির রাস্তার মোড়ে অপেক্ষা করছিল। রিকু ফিরছে না দেখে মরিয়া হয়ে ওদের বাড়ির দিকে সে চলে যায়। রিকুর অনুসন্ধান করতে গিয়ে দেখে গ্যারেজের ভিতর রিকু মৃত অবস্থায় পড়ে আছে। প্রচন্ড ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করে। হাত থেকে ফিল্টার হুইল সিগারেটটা মৃতদেহের পাশেই পড়ে যায়। নিজেকে সন্দেহ তালিকার বাইরে রাখতেও মিমিদের পার্টিতে ফিরে গিয়ে ফোনে রিচার্জের গল্প ফাঁদে এবং কোনো রকমে নৈশভোজন সারে। ফিল্টার হুইল সিগারেট এবং রিচার্জের ভুয়ো গল্প ফাঁদার দরুন বিতান সন্দেহভুক্ত হয়। ডক্টর আবির চৌধুরী নিজের স্ত্রীর এই সন্দেহপ্রবণ চরিত্রের কথা জানলেও ওনার স্ত্রী যে আসল হত্যাকারী সেটা জানতেন না। বাঙ্গালোরে পূজার খুনটাও যে হয়েছিল ঠিক একইভাবে তা সম্পর্কে ওনার কোনো ধারণা ছিল না। আমার দৃঢ় বিশ্বাস পূজাকেও ইনি মানে রিমঝিমই হত্যা করেছিল। রিমঝিমকে একটু চাপ দিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সমস্ত সত্যি গলগল করে বেরিয়ে যাবে। ডাক্তার আবির চৌধুরী সব শুনে লজ্জায় নিজের মুখ ঢাকলেন। তিনি নিজে একজন মনোবিজ্ঞানী হয়েও নিজের স্ত্রীর এইরূপ আচরণ অনুধাবন করতে পারলেন না। এটা ভেবেই হয়তো অনুতপ্ত হলেন। কথা বলতে বলতে পায়েল টেবিলে রাখা জলের বোতল থেকে জল খেয়ে চেয়ারটা টেনে বসে। তারপর আবার বলতে শুরু করে। কলকাতায় আসার পর রিমঝিমের দুবার মিসক্যারেজ হয়। উনি আরো বেশি নিষ্ঠুর, হিংস্র, প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠেন। পর পর দুটো হত্যাকাণ্ড ঘটিয়ে উনি মেতে ওঠেন এক ভয়ঙ্কর খেলায়। সুন্দরী আধুনিকা রমণীরা ক্রমেই ওর প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। যদি তিনি আবার আবির চৌধুরীর পরিচিত হন তাহলে তো একেবারে তাকে পৃথিবী থেকে সরিয়েই ফেলবেন এমন একটা প্ল্যান করতে শুরু করেন। রিকুর পর রিমঝিম টার্গেট করেন অনামিকাকে। অনামিকা গুণা করেও কিচ্ছু টের পায় না। অনামিকা আবির চৌধুরীর সঙ্গে দেখা করার জন্যই এসেছিল সেদিন। যাই হোক, আবির চৌধুরী দস্তুর মতো পেশাদার একজন ডাক্তার। কাজের বাইরে তিনি একটা শব্দও ব্যয় করেন না। সেই আবির চৌধুরী একদিন রাত 12টায় অনামিকাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন। অনামিকা ভীষণ চমকে ব্যাপারটি আমাকে জানায়। পর্দার পিছনে যে কি আছে তা বুঝতে আমার অসুবিধা একেবারেই হয় না। অপেক্ষায় ছিলাম অপরাধী আমার পাতা ফাঁদে কবে পা দেয় তার। যথারীতি রিকুর মতো অনামিকাকেও ডক্টর চৌধুরীর ফেসবুকের মেসেঞ্জার থেকে মেসেজ করে রিমঝিম। একদিন গঙ্গার ধারে নির্জনে ডেকে পাঠায় দেখা করবার জন্য। আমি গঙ্গার ধারে অনেক আগে থেকেই উপস্থিত ছিলাম। লুকিয়েছিলাম একটা গাছের আড়ালে। সাথে ছিলেন দুজন লেডি পুলিশ কনস্টেবল। আমরা লুকিয়ে ওদের লক্ষ্য করছিলাম। অনিচ্ছা সত্ত্বেও অনামিকা নির্দিষ্ট সময়ে গঙ্গার ধারে এসে ডক্টর আবির চৌধুরীর জন্য অপেক্ষা করতে থাকে। পিছন থেকে রিমঝিম অনামিকাকে ওর ব্যাঙ্গল দিয়ে শ্বাসরোধ করতে উদ্যত হলেই আমরা ওকে অ্যারেস্ট করি। সাক্ষ্য প্রমাণের জন্য সম্পূর্ণ ঘটনাটি ভিডিওগ্রাফি পর্যন্ত করা হয়েছে। চট্টরাজ স্যারের দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানিয়ে পায়েল বলে, ওসি সাহেব চট্টরাজ স্যার না থাকলে, পূর্ণ সহযোগিতা উনি না করলে রিকুর হত্যাকাণ্ডের তদন্ত এবং হত্যাকারীকে গ্রেফতার করা কোনোটাই এত তাড়াতাড়ি সম্ভব ছিল না। আর রিমঝিম চৌধুরী এখন পুলিশি হেফাজতে। সরি ডক্টর চৌধুরী। মানতে হবে ম্যাডাম, আপনার সাথে কাজ করার এই অভিজ্ঞতাটি আমার মনে থাকবে। প্রতুল গুপ্ত স্যার এই জন্যই আপনাকে এত স্নেহ করেন।
আচ্ছা, এবার আমি চলি। আবার অন্য কোনো সময় কোনো নতুন কেসে হয়তো দেখা হবে। নিশ্চয়ই, আসুন। পায়েল প্রতি নমস্কার জানিয়ে চট্টরাজ স্যারকে বিদায় জানালেন। এদিকে সোফায় বসে পুবালি কাকিমা এবং দীপক কাকু সবটা শুনে নীরবে চোখের জল মুছলেন। একমাত্র কন্যা হারানোর কষ্ট কোনো সান্ত্বনাতেই কম হয় না, এটা সত্য। তবুও অপরাধী যদি তার যোগ্য শাস্তি পায়, তাতে সেই শোকটা কিছুটা হয়তো লাঘব হয়। পায়েল পুবালি কাকিমাকে শান্ত করতে তার পাশে গিয়ে বসে। অনামিকা হতবাক হয়ে সেই জায়গাতেই বসে থাকে। এমন কিছু যে একটা হতে পারে সেটা সে কল্পনাও করতে পারেনি। তার সাথে সাথে পায়েল তাকে যেভাবে টোপ হিসেবে প্ল্যান করেছিল সেটা ভেবে কিছুটা রাগ হয়েছিল মনে মনে। তবে সত্যি ভাবলেও অবাক লাগে, ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস। খ্যাতনামা মনোবিজ্ঞানীর স্ত্রী নিজেই এখানে মানসিক রোগী, আর সেক্ষেত্রে চিকিৎসা গবেষণায় ডাক্তার চৌধুরী সম্পূর্ণ ব্যর্থ। শেষ হলো মৌসুমী দত্তের কলমে পায়েল সেন সিরিজের তৃতীয় গল্প আড়াই প্যাঁচে খুন। সমগ্র উপস্থাপনায় টিম SKO 2.0। শব্দ সংযোজন, আবহ এবং প্রচ্ছদে আমি শুভম। তাহলে আজকের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করাটা একান্ত জরুরি, কারণ আপনাদের এই এক একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন কাজ করতে অত্যন্ত অনুপ্রাণিত করে। বেশ, আজকের মতো তবে চলি, খুব শীঘ্রই ফিরছি পরবর্তী গল্প নিয়ে। নমস্কার।